আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুক্রিয়া যে আজকে আমরা আবারও খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের প্রশ্ন সলভ ক্লাস হচ্ছে 13 এবং আজকে আমরা 23তম বিসিএস এর প্রশ্ন সলভ করব বরাবরের মতোই। আজকেও আমরা অনেকগুলা বিষয় জানবো ইনশাল্লাহ, অনেকগুলা বিষয় জানবো যেগুলি আমরা হয়তো আগে জানতাম না, এবং এই বিষয়গুলা হয়তো প্রাইমারিতে অথবা ভার্সিটিতে অথবা মেডিকেলে অথবা নিবন্ধনে অথবা অন্যান্য সকল নিয়োগ পরীক্ষা চলে আসবে, ঠিক আছে না ইনশাল্লাহ। আর এটাই হচ্ছে ফ্যাক্ট অথবা এটাই হচ্ছে বাস্তবতা যে বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো থেকে অন্যান্য পরীক্ষা চলে আসে প্রাইমারিতে, বিসিএস এ প্রাইমারিতে বা নিবন্ধনে। হ্যাঁ, আবার প্রাইমারির বিগত বছরের প্রশ্নগুলো থেকে বিসিএস পরীক্ষার প্রশ্ন চলে আসে। হ্যাঁ, নিবন্ধনের বিগত বছরের প্রশ্নগুলো থেকে প্রাইমারিতে চলে আসে, প্রাইমারির প্রশ্ন থেকে নিবন্ধনে চলে আসে। তো এটাই হচ্ছে ব্যাপার, আর এভাবেই কিন্তু প্রশ্নগুলো মিক্স আপ হয়। এই জন্য আমরা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবো। আল্লাহ পাকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে কি বলে মানে নিবন্ধনের বিগত বছরের যত প্রশ্ন আছে সব সলভ করাই দিয়েছি। বিগত 27 বছরের সব প্রশ্ন আমরা জব মেডিসিনে সলভ করে দিয়েছি। আমরা বিসিএস এর একেবারে 10তম বিসিএস থেকে 44তম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন আছে সব সলভ করাই দিব ইনশাআল্লাহ। এবং আজকে আমাদের 13তম ক্লাস বা 13তম প্রশ্ন সলভ এবং বিসিএস এর, এবং 23তম বিসিএস, এবং এরপর আমরা প্রাইমারি নিয়ে কাজ করব। প্রাইমারি বিগত বছরের যত প্রশ্ন আছে সব সলভ করাই দিব। তো এইভাবে দেখতে দেখতে সবই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে আপনি কতটুকু ক্লাস করলেন, আপনি কতটুকু উপকৃত হলেন। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যে যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা সবাই শেয়ার করে ডান লিখে দিই। আমরা সবাই যদি আমাদের দায়িত্ব পালন করি তাহলে আল্লাহ চাহেন তো আমরা নিজেরাও উপকৃত হব এবং আমাদের কারণে অন্যরাও উপকৃত হবে। আরেকটা ব্যাপার তো ভাই আপনাদেরকে অনেকবার বলেছি যে মানে এই পৃথিবীর একটা মানে ভেরি কমন রুল হচ্ছে কেউ যদি মেহেদি বাটে তার হাত আগে রঙিন হয়। মানে আপনারা হয়তো খেয়াল করেছেন বিয়ের সময়, তাই না? মেহেদি বা কি বলে গ্রাম এলাকায় যেটাকে কি বলে মুন্দি। সো এই মেহেদি যে বাটে, হ্যাঁ, যে মেহেদি বাটে তার হাত আগে রঙিন হয়। সো দিস ইজ দ্য ভেরি ভেরি ট্রু। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনি যদি শেয়ার করেন, আপনি যদি অন্যের কল্যাণ কামনা করেন, আল্লাহ চাহেন তো আপনার আগে চাকরি হবে, আপনার জীবনে আগে কল্যাণ আসবে, আপনার আগে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা মন থেকে শেয়ার করবো। এমন না যে কি বলে ভাইয়া বলছে না করলে কেমন দেখা যায়, জোর করে না, জোর করে না, বরং মন থেকে ভালোবেসে ক্লাসটা সবাই আমরা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের কত ভাই বোন আসছে, তাই না, ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে, হ্যাঁ, বিসিএস হয় না, ভার্সিটি হয় না, প্রাইমারি হয় না, নিবন্ধন হয় না, তাই না প্রিয় ভাই বোন আমার। তো আমাদের সব ভাই বোনরা যেন আমাদের এই ক্লাসগুলো করে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। এই নিয়তে আমরা সবাই ক্লাসগুলা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। কেমন? সবাই শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আমিও শেয়ার করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি প্রতিদিন অ্যারাউন্ড হচ্ছে 18টা গ্রুপে শেয়ার করে দেন আপনাদের সামনে লাইভে আসি, বুঝতে পেরেছেন? সো এই জন্য আপনারাও সবাই ইয়ে করে দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে ডান লিখবো। আরেকটা ব্যাপার হচ্ছে, নিঃসন্দেহে কেউ না কেউ শেয়ার করার কারণেই কিন্তু আজকে আপনি আমাদের জব মেডিসিনের সাথে যুক্ত হয়েছেন, আজকে আপনি আমাদের ক্লাসগুলো করছেন, করে উপকৃত হচ্ছেন। ঠিক সেম আপনিও যদি শেয়ার করেন, মেনশন করেন, আপনার এই শেয়ার মেনশনের কারণে আরও অনেক ভাই বোনদের কাছে ক্লাসগুলো পৌঁছায় যাবে, তারাও ক্লাসগুলো করে উপকৃত হবে। আমার কথা কি ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এই জন্য আমরা সবাই অবশ্যই ক্লাসটি শেয়ার করে ডান লিখে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব। আচ্ছা, আমার অ্যারাউন্ড 18-19টা গ্রুপে শেয়ার করা শেষ। আচ্ছা, এই তো, হ্যাঁ, সবাই শেয়ার ডান লিখে দিয়েছেন, মাশাআল্লাহ, গুড। 200 জন চলে আসছে, দেখছেন? এই যে সবাই শেয়ার করলে ব্যাপারটা হয় কি, খুব দ্রুত করে মানে হচ্ছে কি বলে, অনেক ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছায় যায়। হ্যাঁ, মাশাআল্লাহ, গুড। অনেকেই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি। আচ্ছা, আমার ভালো থাকাটা অনেকটা আপেক্ষিক। আপনারা যদি ঠিকমতো পড়াশোনা করেন, নিজের খেয়াল রাখেন, নিজেকে ভালোবাসেন, তাহলে আমিও ভালো আছি। আমি ভালো আছি কিনা এটা আসলে বেসিক্যালি আমি নিজেও জানি না, আপনারা জানেন। যদি আপনারা ঠিকমতো পড়াশোনা করেন তাইলে ভালো আছি। এখন বলেন আমি কি ভালো আছি? তাড়াতাড়ি বলেন। আচ্ছা, সবাই ডান লিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ডান লিখবো, সবাই ডান লিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই তো অনেকেই চলে আসছে আলহামদুলিল্লাহ। সবাই ডান লিখবো, হ্যাঁ, সবাই শেয়ার করে ডান লিখে দেবো ইনশাআল্লাহ। এই তো সামন্তা শিমু শেয়ার করে দিয়েছেন, মাসুম মামুন শেয়ার করে দিয়েছেন, জেনেরিকা, আচ্ছা জেনেরা জিরুক শেয়ার করে দিয়েছেন, হাবিবুল্লাহ ভাইয়া শেয়ার করে দিয়েছেন, শিউলি শেয়ার করে দিয়েছেন, মোস্তাকিম আরও শেয়ার করে দিয়েছেন, শিউলি ইয়াসমিন আমাদের সাথে শেয়ার করে আরও যুক্ত হয়েছেন, লাবিব হাসান 4টা শেয়ার করে দিয়েছেন। আচ্ছা, খাদেম মাহমুদ মাশাআল্লাহ, শীত পদ্ম সাথী, আচ্ছা, মোহাম্মদ মির্জা আবির ভাইয়া শেয়ার করে দিয়েছেন। আচ্ছা, আমি কিন্তু 19টা গ্রুপে শেয়ার করে দেন হচ্ছে কি বলে ক্লাস শুরু করেছি, বুঝতে পেরেছেন ভাই বোন আমার? আচ্ছা ভাই, শেয়ার করার কারণে আমার অনেক ফ্রেন্ড ভর্তি হবে। আচ্ছা, এই যে দেখছেন, শেয়ার করলে অনেক ভাই বোনদের কাছে আমাদের ক্লাসটা পৌঁছায় যাবে। আর আমরা অবশ্যই রিয়াকশন ইউজ করব।
ফেসবুকে যদি কেউ পোস্ট করে প্রিয় ভাই বোন আমার, তখন আমরা কি করি বলেন তো? আমরা লাভ রিয়েক্ট দেই অথবা লাইক রিয়েক্ট দেই কিনা বলেন? সো আপনি আমাদের ক্লাসটা তো লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। হ্যাঁ, সবাই লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন, তাহলে ক্লাসের রিচ বাড়বে। সবাই আমরা শেয়ার করে দিই যাতে করে খুব দ্রুত ক্লাসটা শুরু করতে পারি। আমাদের সাথে ইউসুফ সাহেব যুক্ত হয়ে গিয়েছেন। ইউসুফ স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যাই হোক, সো আমরা আজকে কিন্তু আমাদের দেখছেন দেখতে দেখতে 13টা মানে প্রশ্ন সলভ হয়ে যাবে আজকেটা হইলে, এবং আজকে আমাদের 23তম বিসিএস এর প্রশ্ন। আমাদের টার্গেট হচ্ছে 44তম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন আছে, 10তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমরা সলভ করে দেবো ইনশাআল্লাহ। সো আমরা রেডি, সবাই শুরু করি। প্রথমত আমি আপনাদেরকে একটু সময় দিব, আপনারা নিজেরা ট্রাই করেন, দেন হচ্ছে আই উইল টেল ইউ দ্য রাইট অ্যান্সার। সো কমপ্লিট দ্য সেন্টেন্স। ট্রিজ হ্যাভ ড্যাশ অফ দেয়ার লিভস। ট্রিজ হ্যাভ ড্যাশ অফ দেয়ার লিভস। গাছ থেকে পাতা ঝরে পড়ে। আচ্ছা, পাতা ঝরে পড়ে, আচ্ছা খুব ভালো কথা। পাতা ঝরে পড়ে ইংরেজিতে কী হবে? থ্রোন অফ, ফলেন অফ, কাস্ট অফ নাকি পুট অফ? কোনটা হবে? একটু দ্রুত বলতে হবে ইনশাল্লাহ। সবাই ট্রাই করবেন ইনশাল্লাহ, সবাই ট্রাই করবেন। হ্যাঁ, সবাই ট্রাই করবেন ইনশাল্লাহ। ভাইয়া ইংরেজির কোর্স করেছিলাম গত 2 বছর আগে। আচ্ছা, আশরাফ আলী, মাশাল্লাহ, খুব ভালো, মাশাল্লাহ, খুব ভালো। 20 সালে, তাই না? আচ্ছা, আমাদের 1K শেয়ার ডান হইলে কিন্তু আমাদের এখানটাতে অ্যারাউন্ড 500-600 ভাই বোন হয়ে যেত। আপনারা মনে হয় 1K ডান করেন নাই। ইন্দানিল্লাহ 279টা হয়েছে। আমরা সবাই অ্যাটলিস্ট 3টা করে শেয়ার করে দিই। অ্যারাউন্ড আমাদের এখানটাতে 300 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। 3টা করে শেয়ার করলে 1K হয়ে যাবে, ঠিক আছে? আমরা সবাই অ্যাটলিস্ট 3টা করে শেয়ার করে দিই ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে 1K হয়ে যাবে ইনশাল্লাহ। একটু দ্রুত করি ইনশাল্লাহ, কারণ হচ্ছে শুরু থেকে যদি ক্লাসটা না পায় অনেকে হয়তো মন খারাপ করবে, আর শুরু থেকে পেলে অনেকের কি বলে মনটা ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ শুরু থেকে ক্লাসটা পাইলাম, তাই না? এই জন্য আমরা সবাই শেয়ার করে দিই ইনশাল্লাহ, এবং আমরা তাহলে সবাই সদগা জারিয়ার নেকি পেয়ে যাবো ইনশাল্লাহ। আমার কারণে যদি একজন মানুষের উপকার হয়, তো নিঃসন্দেহে এই উপকারের বদলা আল্লাহ পাক আমাকে দিবেই দিবে, ঠিক আছে না? ইনশাল্লাহ সবাই শেয়ার করে দিব ইনশাল্লাহ। তো ট্রিজ হ্যাভ ড্যাশ অফ দেয়ার লিভ, মানে বলা হচ্ছে গাছ থেকে পাতা ঝরে পড়ে। সো পাতা ঝরে পড়া। অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ওয়ার্ড হিসেবে গাছের পাতা ঝরা বোঝাতে কাস্ট অফ শব্দটি ব্যবহৃত হয়। কোনটা ব্যবহৃত হয়? কাস্ট অফ। মনে থাকবে ইনশাল্লাহ। তো এটা এবার আসছে, দেখবেন হুট করে প্রাইমারিতে চলে আসছে, অথবা নিবন্ধন, অথবা ভার্সিটি বা মেডিকেলে কোনো না কোনো জায়গায় দেখবেন আবার চলে আসছে হয়তো, ঠিক আছে ইনশাল্লাহ? প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সো এটা মাথায় রাখবো ইনশাল্লাহ। সবাই একটু চাইলে কমেন্টে লিখতে পারি, তাহলে মনে থাকবে। সবাই লিখতে পারি কমেন্টে যে কাস্ট অফ মানে ঝরে পড়া, পাতা ঝরে পড়া, পাতা ঝরে পড়া। একটা ব্যাপার, আপনারা বেশিরভাগ ভাই বোন হচ্ছে আমাদেরকে কি বলে কমপ্লেন করে থাকেন যে স্যার পড়লে মনে থাকে না, কী করবো? তো দেখেন, সায়েন্টিফিক্যালি প্রুফ যে 28 বার পড়লে কোনো কিছু একটা মনে থাকবে। এখানটাতে আমাদের অ্যারাউন্ড এই তো 350 ভাই বোন যুক্ত হয়ে গেছেন। তো 350 ভাই বোন যদি আপনারা কমেন্টে লিখেন যে কাস্ট অফ মানে পাতা ঝরে পড়া, বুঝেন কিন্তু ব্যাপারটা। 350 ভাই বোন 350 জনই কমেন্টে লিখলেন কাস্ট অফ মানে পাতা ঝরে পড়া। তো 350 বার আপনার চোখের সামনে দিয়ে গেল কাস্ট অফ মানে পাতা ঝরে পড়া, কাস্ট অফ পাতা ঝরে পড়া, কাস্ট অফ পাতা ঝরে পড়া। 350 বার দেখলে আপনার মনে থাকবে না, ব্যাপারটা বুঝেন কিন্তু। আমি যেটা বলছি এটা লজিক্যাল নাকি ইলজিক্যাল একটু বললেন। 350 বার যদি আপনার চোখের সামনে দিয়ে যায়, বা আপনি 350 বার যদি পড়েন, মনে থাকবে না। 28 বার বললে যেখানে মনে থাকে, সেখানে 350 বার পড়লে মনে থাকবে না ইনশাল্লাহ। শুধু মনে থাকবে পরীক্ষার হলে আপনার মনে হবে আপনি দেখে দেখে আনসার করতেছেন, একদম ঝকঝকা ফকফকা মনে হবে ইনশাআল্লাহ, মানে একেবারে কলিজার মধ্যে সেট হয়ে যাবে। এই জন্য ভাইয়ের কথাটা শুই নেন, যারা কি বলে বড়দের কথা শুনে, গুরুদের কি বলে বাপ মার কথা শুনে, অথবা টিচারদের কথা শুনে আল্লাহ তাদেরকে অনেক বড় করেন। এই জন্য ভাইয়ের কথাটা শুই নেন। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের ভালো চাই। সবাই লিখেন, একজনের জন্য বাদ না থেকে যে কমেন্টে লিখেন নাই কাস্ট অফ মানে পাতা ঝরে পড়া, মারাত্মক গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আবার আসবে, ঠিক আছে? তো সবাই লিখেন কাস্ট অফ মানে পাতা ঝরে পড়া। এখন আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আপনারা মানে আপনাদের এই গুণটা খুব ভালো যে আলহামদুলিল্লাহ কথা বললে শুনেন, মাশাআল্লাহ। দেখছেন অনেক ভাই বোন লিখছে কাস্ট অফ মানে পাতা ঝরে পড়া। এখন সত্যি করে একটু মন থেকে বলেন, যারা এই ওয়ার্ডটা পারতেন না, আজকে প্রথম দেখলেন, মোটামুটি আপনার আয়ত্ত চলে আসছে না? দেখেন কতবার চোখের সামনে দিয়ে যাচ্ছে। কমেন্টটা একটু দেখেন না, কাস্ট অফ পাতা ঝরে পড়া। দেখেন সবাই লিখতেছে কাস্ট অফ পাতা ঝরে পড়া, কাস্ট অফ পাতা ঝরে পড়া। এই এতবার দেখেন তো, মানে যেটা আপনি বাসায় বসে বসে হয়তো কি বলে অনেকবার পড়ছে, হয়তো কাস্ট অফ পাতা ঝরে পড়া, কাস্ট অফ পাতা ঝরে পড়া, তার মানে অনেকবার পড়া কাজটা হয়ে যাচ্ছে চোখ দিয়ে দেখে। কারণ চোখ একটা মারাত্মক জিনিস, শোনার চেয়ে চোখ দিয়ে দেখে এটা বেশি মনে থাকে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? একজনের বর্ণনা আপনি শুনলেন, লোকটা এমন লম্বা, চোখ এরকম, নাক এরকম, ঠোঁট এরকম, আপনি হয়তো দেখলে তাকে চিনবেন না, কিন্তু চোখ দিয়ে যদি একবার দেখেন পরের বার দেখলে চিনবেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই হচ্ছে ফ্যাক্ট।
ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য আমরা সবাই লিখবো, ওয়ার্ড মিনিংগুলো পাইলে সবাই লিখবো, যে একজনের জন্য বাদ না থেকে যে আপনি লিখেন নাই। ঠিক আছে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক দোয়া আপনাদের প্রতি। সবাই কথা শুনেন, মাশাআল্লাহ, গুড। শুনেন না প্রিয় ভাই বোন আমার, এটা কি হবে? চুজ দ্য কারেক্ট অপশন। ইভেন এজ হারভেস্টেশন ওয়াজ গোয়িং অন, যদিও বলা হচ্ছে এখানটাতে মানে কৃষিকাজ চলতেছে আর কি। হারভেস্ট মানে হচ্ছে কৃষিকাজ করা, হারভেস্টন মানে হচ্ছে কৃষিকাজ। হ্যাঁ, তো ওয়াজ গোয়িং অন, যদিও কৃষিকাজ চলছে, দ্য রেইনি সিজন, হ্যাঁ, তবুও রেইনি সিজন কি হয়েছে? শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, রেইনি সিজন শুরু হয়ে যাওয়ার মানে কি হবে বলেন? রেইনি সিজন, দ্য রেইনি সিজন বিগান হবে, নাকি রেইনি সিজন ওয়াজ কি বলে বিগান হবে, নাকি হ্যাড বিগান হবে, নাকি বেগিনস হবে? কে বলতে পারবেন? এখান থেকে এই চারটা অপশনের মধ্যে আসলে আনসার কোনটা হবে? কে বলতে পারবে দেখি? সবার আগে ট্রাই করেন। ব্যাপারটা বুঝছেন কিন্তু এখানে প্রিয় ভাই বোন আমার, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। সো বাক্যের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, সাধারণত পরের অংশ পাস্ট টেন্স হয়। এটা একটা মানে ভেরি ন্যাচারাল ক্লু। বাক্যের প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ কোন টেন্স হয়? পাস্ট টেন্স হয়। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এই তো অনেকেই পারতেছে, বিগান বিগান বিগান, গুড। আচ্ছা, পড়াশোনা এভাবে করতে হয়, তাহলে আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই ব্যাপারটা একটু মাথায় নেন। বিলিভ মি, এটা দিয়ে আরেকটা প্রশ্ন আসছে, আপনারা পারবেন সবাই। আবার বলে দিচ্ছি, বাক্যের প্রথম অংশ পাস্ট টেন্স হলে ন্যাচারালি পরের অংশটাও পাস্ট টেন্স হয়। সো হারভেস্টেশন ওয়াজ গোয়িং অন, হারভেস্টেশন চলছিল যখন রেনি সিজন। শোনেন না, ব্যাপারটা বুঝেন কিন্তু অনেক অ্যামেজিং। একটু মনোযোগ সহকারে পড়লে দেখেন এইগুলা থেকে অনেক কিছু উদ্ঘাটন করা যায়। মনে করেন রেনি সিজন মানে কৃষিকাজ চলতেছে। আচ্ছা, কৃষিকাজটা কখন চলে? যখন রেইনি সিজন পার হয়ে যাওয়ার পরে কৃষিকাজ করে মানুষে না। রেইনি সিজন চলতেছে, ব্যাপারটা বুঝেন কিন্তু। রেইনি সিজন অর্থাৎ বৃষ্টির কাল চলতেছে, বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হয়, বৃষ্টির সিজন চলতেছে, মানে রেইনি সিজন চলতেছে। আর এমন সময় কিন্তু কৃষিকাজটা হয়, অর্থাৎ একসাথে হয়। রেইনি সিজন চলতেছে আবার কৃষিকাজও চলতেছে। এমন না যে রেইনি সিজন চলে যাওয়ার পর মানুষে কি বলে মানে কৃষিকাজ করে। তার মানে একটা কাজ আগে পরে হইলে হ্যাড হয়, বুঝেন কিন্তু কেমনে অপশন বাদ দিতে হয়। একটা কাজ আগে পরে হইলে পাস্ট পারফেক্ট হয় বা হ্যাড প্লাস V3 হয়। এখানে তো আগে পরে কোনো কিছু হচ্ছে না, রেইনি সিজন চলতেছে, কৃষিকাজও চলতেছে, সমানে চলতেছে, দুইটা একসাথে হইলে পাস্ট পারফেক্ট টেন্স হয় না। আচ্ছা, এটা যেহেতু পাস্ট টেন্সে, এখানে কি প্রেজেন্ট টেন্স হবে? বেগিনস প্রেজেন্ট টেন্স, ওই যে অ্যাজ বাই এস কখন যুক্ত হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটাও হচ্ছে না, বুদ্ধি সূত্র না, বুদ্ধি। হ্যাঁ, দ্য রেইনি সিজন ওয়াজ, আচ্ছা, রেইনি সিজন ওয়াজ বিগান। রেইনি সিজন তো হচ্ছে কি বলে, এটা প্যাসিভ হবে না। রেইনি সিজন শুরু হয়ে গেছে, এটা প্যাসিভ হবে না। সো এটাও কাটা, দ্য রেইনি সিজন বিগান, দ্য রেইনি সিজন বিগান। তাহলে আনসার হবে প্রিয় ভাই বোন আমার এ। আনসার হবে কি? এ। আমরা উত্তরটা মিলাই দেখি। ইয়েস, আনসার হবে এ। তাহলে এই অংশ পাস্ট টেন্স আছে, দ্বিতীয় অংশ কি হবে? পাস্ট টেন্স হবে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? গুড, সবাই তো পারছে, আলহামদুলিল্লাহ, সবাই পারছে, গুড। তারপরে দেখেন, ইভেনেস থাকলে উভয় ক্লজে পাস্ট টেন্স হয়। এই যে গুরুত্বপূর্ণ একটা ক্লু পেয়ে গেলাম। পরের প্রশ্ন, হুইচ ফ্রেজ কন্টেইনস ওয়ার্ডস অপোজ টু ইচ আদার ইন মিনিং? অপোজ মানে বিপরীত, অপোজ মানে কি? বিপরীত। ইচ আদার মানে একটা আরেকটার বিপরীত। মানে বলা হচ্ছে একটা ওয়ার্ড আরেকটার বিপরীত। তাহলে হোপস মানে হচ্ছে আশা, অ্যাসপাইরেশন মানে হচ্ছে আশা, একটা আরেকটার বিপরীত হইলো না তো। হিট মানে তো উত্তাপ বা তাপ, ডাস্ট মানে ধুলাবালি, ময়লা। ধুলাবালির সাথে তাপের কি সম্পর্ক? একটা আরেকটার বিপরীত হইলো না। রিপ্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন, ডেথ মানে মৃত্যু। অথবা সহজ করে আমি যদি বলি জন্ম আর এটা হলো মৃত্যু, তাহলে একটা আরেকটার বিপরীত না? সমান সমান, একটা আরেকটার পুরোপুরি বিপরীত। একটা হচ্ছে জন্ম আর একটা হচ্ছে মৃত্যু। রিপ্রোডাকশন মানে পুনরায় উৎপাদন বা জন্ম, আর ডেথ মানে মৃত্যু। সো ইমার্জ মানে আবির্ভূত হওয়া, অ্যাডভান্স মানে হচ্ছে অগ্রিম। দুইটার সাথে কোনো সম্পর্ক নাই। সো এখানে শতভাগ বুঝতেছি আমরা আল্লাহর রহমতে, আনসার হবে সি, রিপ্রোডাকশন, জন্ম, অ্যান্ড ডেথ মানে মৃত্যু। ক্লিয়ার? সবাই একটু কমেন্টে লিখে দেন, রিপ্রোডাকশন মানে হচ্ছে জন্ম বা পুনঃ উৎপাদন, অ্যান্ড ডেথ মানে মৃত্যু, একটা আরেকটা বিপরীত। সো এটা যদি লিখেন, বিলিভ মি, আজীবন ভুলবেন না, কিন্তু না লিখলে হয়তো ভুলে যেতে পারেন। এই জন্য অবশ্যই কমেন্টে লিখবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আর আমাদের এখনো 1K শেয়ার ডান হয় না, এটা হচ্ছে আমাদের জন্য দুঃখের ব্যাপার। অ্যারাউন্ড 481 জন ভাই বোন, কিন্তু আনফর্চুনেটলি আজকে মানে স্টুডেন্টদের থেকে শেয়ারের সংখ্যা কম। 400 কয়টা? 30টা শেয়ার হয়েছে। এটা কেমন হইলো? অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করে দিলে তো 1K হয়ে যাবে।
আমরা অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করে দিই, সামনে আমরা এমন অনেকগুলো প্রশ্ন পাবো যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখবেন হয়তো প্রাইমারিতে, আমি বারবার বলছি দেখেন, এবং আপনাদেরকে আমি প্রুফও দেখিয়েছি, হয় প্রাইমারিতে এই প্রশ্নগুলো থেকে, হয় প্রাইমারিতে, না হয় নিবন্ধনে, না হয় ভার্সিটিতে, না হয় মেডিকেলে, না হয় যে কোনো একটা নিয়োগ পরীক্ষা দেখবেন কমন চলে আসছে, কারণ এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো একটু সবাই 2টা করে শেয়ার করে 1Kটা ডান করে ফেলি। 510 জন হয়ে গেছে। কেন 510 জন হয়েছে? ওই যে সবাই শেয়ার করছেন, সবাই শেয়ার করলে স্টুডেন্ট সংখ্যা বাড়বে। দিস ইজ ভেরি ন্যাচারাল, দিস ইজ ভেরি ন্যাচারাল। ঠিক আছে না? ইনশাল্লাহ অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করে দিই আমরা ইনশাল্লাহ। কেমন? 2টা করে শেয়ার করে দিই। আচ্ছা, এই যে এখানটাতে ব্যাখ্যা দেওয়া রয়েছে, তাপ, ধুলো, পুনরায় জন্ম, মৃত্যু, উদীয়মান, অগ্রসরমান। আচ্ছা, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখানে 2টা ফ্যাক্ট। 2টা যদি বিষয় জানেন বা টিপস জানেন, তাহলে এই প্রশ্নটা আনসার করতে সর্বোচ্চ 2 সেকেন্ড লাগবে। কেমনে? একটা হচ্ছে সকাল থেকে কোনো কিছু যদি একটা লম্বা সময় ধরে যদি কোনো একটা কাজ চলমান হয়, লম্বা সময় ধরে কোনো কাজ চলমান হইলে সেখানে কোন টেন্স হয়? লম্বা সময় ধরে চলমান, বৃষ্টি হচ্ছে মানে কন্টিনিউয়াস। তাইলে যদি একটা কাজ লম্বা সময় ধরে হয় সেক্ষেত্রে পিপিসি হয় বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে থাকবে কি ভাইয়া? বিন, তারপরে কি থাকবে ভাইয়া? ভার্বের সাথে আইএনজি। হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে না? আর অল্প সময়ের জন্য যদি কোনো কাজ হয় সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আমি খাচ্ছি, মানুষের খাইতে কয় ঘন্টা লাগে? সর্বোচ্চ 10 মিনিট। তারপরে ধরেন কি হইতে পারে, ছোট ছোট কাজ যেটা 2-4 মিনিট বা 10 মিনিটের মধ্যে হয়ে যায়, সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আর যদি কোনো একটা কাজ লম্বা সময় ধরে হয়, সকাল থেকে, দুপুর থেকে, রাত থেকে, গতকাল থেকে, 10 বছর ধরে, 5 বছর ধরে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তো সকাল থেকে একটা লম্বা সময়, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে হয়তো দুপুরে বা বিকালে সে বলছে কথাটা, তাহলে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক লম্বা সময়, 4-5 ঘন্টা বা 5-7 ঘন্টা। এই জন্য অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এটা একটা ফ্যাক্ট। তাহলে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ হ্যাজ, তারপরে বিন প্লাস ভার্বের সাথে এনজি। সো এখানে হ্যাভ হ্যাজ নাই কাটা, হ্যাভ হ্যাজ নাই কাটা, 2টা অপশন মুহূর্তের মধ্যে বাদ পড়ে গেল, শুধু এইটুকু বোঝার কারণে যেখানে আসলে কোন কন্টিনিউয়াস হবে। হচ্ছে মানে তো কন্টিনিউয়াস, এটা সবাই বুঝতেছেন, কিন্তু কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা বোঝা লাগবে। তো আমরা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো 2টা অপশন বাদ পড়ে গেল। সেখানে হ্যাজ আছে, আলহামদুলিল্লাহ ভালো, এখানেও হ্যাজ আছে, এখানে বিন আছে, এখানেও বিন আছে, আলহামদুলিল্লাহ ভালো, এখানেও ভার্বের সাথে এনজি আছে, এখানেও ভার্বের সাথে এনজি আছে, সব ঠিকঠাক আছে। কিন্তু আরও একটা ব্যাপার আপনাকে জানা লাগবে এই প্রশ্নটা আনসার করার জন্য, সেটা কি? গুড়ি গুড়ি বৃষ্টির ইংরেজি কি? গুড়ি গুড়ি বৃষ্টি ইংরেজি কি? গুড়ি গুড়ি বৃষ্টি ইংরেজি হচ্ছে ভাইয়া ড্রিজলিং। কি হবে ভাইয়া? ড্রিজলিং। সো অপশন বিটাও বাদ পড়ে যাচ্ছে, থাকলো অপশন সি। সো আনসার হবে সি, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। ভাই ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে অল্প সময় যদি কোনো কাজ হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। লম্বা সময় ধরে যদি কোনো কাজ হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানেই হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে এনজি। হয় হ্যাভ থাকবে, না হয় হ্যাজ থাকবে, কিছু একটা থাকতেই হবে, তারপরে বিন প্লাস ভার্বের সাথে এনজি। ভাই ক্লিয়ার? ভাই ক্লিয়ার? ক্লিয়ার? 537টা ইন্নানিল্লাহ, এখনো কিন্তু 1K শেয়ার ডান হলো না প্রিয় ভাই বোন আমার। আমরা সবাই 2টা করে তো শেয়ার করতে পারি রে পাগলারা, ও পাগলিরা। ড্রিজলিং মানে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া। এই 2টা করে শেয়ার করা যায় না? মেইডেন স্পিচ, এই প্রশ্নটা কতবার আসছে? এটা নিবন্ধনে আসছে, প্রাইমারিতে আসছে, ভার্সিটিতে আসছে, এটা বিসিএসেও আসছে। মানে এই প্রশ্নটা সবচেয়ে বেশি রিপিট হওয়া প্রশ্নগুলোর মধ্যে একটা, প্রচুর আসে। মেইডেন স্পিচ, মেইডেন স্পিচ মানে হচ্ছে কারো জীবনের প্রথম বক্তৃতা। কারো জীবনের প্রথম বক্তৃতাকে বলা হয় মেইডেন স্পিচ। তার মানে কি হবে? লাস্ট, লেট, আর্লি, অফকোর্স ফার্স্ট স্পিচ। অফকোর্স ফার্স্ট স্পিচ। মেইডেন স্পিচ অর্থ হলো সর্বপ্রথম। মেইডেন মানে হচ্ছে সর্বপ্রথম, অর্থাৎ মেইডেন স্পিচ মানে হচ্ছে প্রথম বক্তব্য। মেইডেন মানে কি? সর্বপ্রথম। আর মেইডেন স্পিচ মানে হচ্ছে সর্বপ্রথম বক্তৃতা। দেখেন, আমি জানি না আপনারা ফিল করতেছেন কিনা, আপনি বিগত বছরের প্রশ্নগুলো প্রত্যেক অপশন ধরে ধরে যদি আপনি পড়তে পারেন, বিসিএস এর নিবন্ধনের প্রাইমারি, বিলিভ মি, যেখান থেকেই প্রশ্ন আসুক, যে কোনো পরীক্ষা আপনি 60 থেকে 80% মিনিমাম আপনি আনসার করতে পারবেন, যে কোনো পরীক্ষায়, সেটা যত কঠিন ইংরেজি পরীক্ষা হোক। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? বিসিএস নিবন্ধন প্রাইমারির বিগত বছরের প্রশ্নগুলো যদি প্রত্যেকটা অপশন ধরে ধরে ব্যাখ্যা করতে পারেন, আর প্রত্যেকটা অপশন ধরে ধরে ব্যাখ্যা করা কোনো ভিডিও কোথাও আমি দেখি নাই, মানে সবগুলার বিসিএস নিবন্ধন প্রাইমারি, এবং কোনো বইতেও নাই, মানে প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়ে। তো যেহেতু আমি প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়াইতে ভালোবাসি বা পড়াই, এবং আল্লাহ পাকের শুকরিয়া, আপনারা শুনলে অবাক হবেন যারা জানেন না, তারা নিবন্ধনে, নিবন্ধনের বিগত 27 বছরের প্রশ্ন আমি সলভ করে দিয়েছিলাম। ওই যে কয়েকদিন আগে নিবন্ধন পরীক্ষা হলো, তো 25-এর মধ্যে আমাদের বেশিরভাগ ভাই বোন 17-18 অনায়াসে আনসার করছে, শুধু ফ্রি ক্লাস করে, মানে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে। আর যারা পেড কোর্স করছে তারা 23, 24, 25 পর্যন্ত আনসার করতে পেরেছে। অর্থাৎ যারা বেশি ক্লাস করেছে বেশি আনসার করেছে, যারা কম ক্লাস করছে তারা কম আনসার করতে পারছে।
এটাই স্বাভাবিক। এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করে দেবে ক্লাসগুলো করেন। নিবন্ধনের আগে প্রচুর চিল্লাচিল্লি করতাম, হয়তো বুঝেন নাই, এখনও প্রচুর চিল্লাচিল্লি করতেছি, বুঝতেছেন না, কিন্তু পরীক্ষাটা হয়ে গেলে ঠেলাটা টের পাবেন। বুঝেন নাই ভাই, সময় থাকতে একটু ফিকির করেন, তাই না? বয়স হয়ে যাচ্ছে, বুঝতেছি না, এখনো চাকরি বাকরি হচ্ছে না, একটু ফিকির করেন প্লিজ, একটু 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 ফিকিরবান হন প্লিজ, বুঝতেছেন? একটু ফিকিরবান হন। এ পারসন হুজ হেড ইন দ্য ক্লাউডস, একজন মানুষ যার মাথাটা মেঘের মধ্যে আছে। তো এই ফ্রেজটার অর্থ হচ্ছে আসলে আকাশ কুসুম কল্পনা করা, আকাশ কুসুম কল্পনা করা, আকাশ কুসুম কল্পনা করা। তার মানে এ ডে ড্রিমার, অর্থাৎ সিরা খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে, মানে দিনের বেলায় স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূরণ হয়, বুঝেন? কিন্তু আকাশ কুসুম কল্পনা করা মানে ডে ড্রিমার, অর্থাৎ দিনের বেলায় কেউ স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূরণ হয় না ন্যাচারালি। হ্যাঁ, রাতের স্বপ্ন দেখলে এটা কথা, দিনের বেলায় সে স্বপ্ন দেখে, এটা কোনো কথা হইলো? তার মানে সিরা খাতায় শুয়ে সে লাখ টাকার স্বপ্ন দেখে, অর্থাৎ আকাশ কুসুম কল্পনা করাকে বলা হয় এ ডে ড্রিমার, অথবা হ্যাঁ এ পারসন হুজ হেড ইজ দ্য ক্লাউড, যার মাথাটা কই আছে? মেঘের মধ্যে আছে। চলেন সামনে জায়গা। দিবা রাতে, এই যে দেখছেন, দিবা স্বপ্নে বিভোর বা অলিক কল্পনায় মগ্ন থাকা, হ্যাঁ এই হচ্ছে ফ্যাক্ট আর কি। যাই হোক, তো এইটাও খুবই মজার একটা প্রশ্ন এবং এটা অনেকবার আসছে, আবার আসবে, ঠিক আছে? আবার আসবে, একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন। শি হ্যাড ফেইথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার, শি হ্যাড ফেইথ অ্যান্ড হোপস ফর, আচ্ছা আমরা দেখতেছি এখানে ফেইথ অ্যান্ড হোপসের জন্য একটা প্রিপোজিশন, ফেইথ ইন অ্যান্ড হোপস ইন। আচ্ছা, ফেইথ ইন অ্যান্ড হোপস ইন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানটাতে প্রিপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার আর কি, মানে যথাযথ ব্যবহার। কোনটার সাথে কোন প্রিপোজিশন হবে, ফেইথের সাথে কি হবে আর হোপসের সাথে কি হবে। সো খুবই কমন একটা ব্যাপার। দেখেন, ফেইথ মানে হচ্ছে বিশ্বাস, তবে শুধু ফেইথ অর্থ কিন্তু বিশ্বাস না, ফেইথের সাথে একটা প্রিপোজিশন আপনাকে অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে ইন। তাহলে ফেইথ ইন মানে হচ্ছে বিশ্বাস। আর হোপসের সাথে কি হয়? সাধারণত ফর হয়, হোপস ফর বা হোপ ফর আর কি। তাহলে ফেইথের সাথে ইন হয়, হোপের সাথে ফর হয়। তাহলে একটু বলেন ভাইয়ের সাথে, 2বার 3বার 4বার 5বার বললে দেখবেন একদম ঠোঁটস্থ হয়ে যাবে বা কলেজের মধ্যে সেট হয়ে যাবে। ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর, আজীবন ভুলবেন না। বা চাইলে একটা কাজ করতে পারেন, সবাই কমেন্টে লিখেন ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর, কমেন্টে লিখেন সবাই, একজনের জন্য বাদ না থাকে যে আপনি লিখেন নাই। বিলিভ মি, লিখলে মনে থাকবে। আবার বলতেছি প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ সবাই লিখেন, লিখলে মনে থাকবে, সবাই লিখেন, লিখলে মনে থাকবে, হ্যাঁ সবাই লিখেন ফেইথ ইন হোপ ফর, বিলিভ মি, আজীবন ভুলবেন না। এই তো সবাই লিখতেছে, মাশাআল্লাহ, গুড, সবাই লিখতেছে, আলহামদুলিল্লাহ। লিখলে হয় কি, মনে থাকে আর কি, হ্যাঁ লিখলে মনে থাকে। হ্যাঁ, ফেইথ ইন হোপ ফর, সবাই লিখেন, বিলিভ মি, আর কোনোদিন ভুলবেন না আপনি, শেষ, আজকে এটা কলেজের মধ্যে সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। 1K শেয়ারটা ডান করে ফেলেন না প্রিয় ভাই বোন আমার, অ্যারাউন্ড আমাদের 556 জন ভাই বোন। আরে আপনারা 2টা করে তো শেয়ার করতে পারেন, তাহলে তো 1100 শেয়ার ক্রস করে যাবে প্রিয় ভাই বোন আমার। শেয়ার হয়েছে মাত্র 600টা, তাহলে কেমন কথা হইলো? দেখেন, একটা মানুষ আপনাকে দাঁড়ায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াইতে পারবে, আর আপনি 2 সেকেন্ড ব্যয় করে, আপনি একটু নিজেকে নিজে প্রশ্ন করেন তো, আপনি মানে কেমন মানুষ? 2 সেকেন্ড ব্যয় করে একটা শেয়ার করতে পারবেন। একটা শেয়ার করতে তো 2 সেকেন্ড লাগার কথা না, জাস্ট ক্লিক করলেই ব্যাস হয়ে গেল, তাই না? তো মানে কি বলবো, এটা কি কেমনে বলবো আমি বুঝতেছি না। একটা মানুষ আপনাকে 1.5 ঘন্টা দাঁড়ায় যদি পড়াইতে পারে, হ্যাঁ আপনি তার জন্য 2 সেকেন্ড শেয়ার করতে পারবেন না, এটা কেমন কথা হইলো বলেন? শোনেন না, কৃতজ্ঞতাবোধ মানুষকে অনেক বড় করে, আর অকৃতজ্ঞ মানুষগুলা হয় কি, ছিটকে পড়ে যায়। হয়তো বড় হয়ে যাবেন, কিন্তু যে কোনো সময় ফল করবেন। এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ হইলো আমরা মিনিমাম 2টা করে শেয়ার করি, তাই না প্রিয় ভাই বোন আমার? রাগ করিয়েন না, হ্যাঁ রাগ করিয়েন না প্লিজ। আর যদি রাগ করতে চান তাও করেন, কেন? কারণ রাগ করেও যদি শেয়ার করেন তাও ভালো হবে, কারণ কত ভাই বোন আছে যারা ইংরেজি দুর্বলতার কারণে চাকরি বাকরি হচ্ছে না, হ্যাঁ ভালো কিছু হচ্ছে না জীবনে। তো আপনি যদি শেয়ার করে দেন তাহলে তাদের উপকার হবে ইনশাআল্লাহ। জন্য রাগ করলেও শেয়ার করেন। আচ্ছা দেখেন, জাবেদ ওয়াজ, এই দেখেন আমি একটু আগে বলছিলাম যে ভাইয়া বাক্যের প্রথম অংশ যদি পাস্ট টেন্স থাকে, পরের অংশ পাস্ট টেন্স হবে, বলছিলাম মনে পড়ে? বেশিক্ষণ না, 10 মিনিট আগে মনে হয় বলছিলাম। সেম প্রশ্ন আবার আইছে। তাহলে এখানে জাবেদ ওয়াজ সো এক্সস্টেড, এক্সস্টেড মানে ক্লান্ত ভাইয়া, এক্সস্টেড মানে কি ভাইয়া? ক্লান্ত। তো জাবেদ ছিল অনেক ক্লান্ত, সো এক্সস্টেড, অনেক ক্লান্ত, জাবেদ ছিল অনেক ক্লান্ত। এই জন্য সে কি করছে বলেন? জাস্ট বুদ্ধি সূত্র না, মানুষ যদি ক্লান্ত হয় তাহলে সে কি করে? দাঁড়ায় পড়ে, না বইসা পড়ে, নাকি একটু শুয়ে ঘুমানো ট্রাই করে? ইয়েস, বুঝে ফেলছেন সবাই, মানুষ ক্লান্ত হলে সাধারণত একটু ঘুমানো ট্রাই করে, তাই না? বা একটু রেস্ট নেয়, সহজ কথায়। আর রেস্ট কিন্তু মানুষ দাঁড়ায় নেয় না, সাধারণত শুয়ে নেয়। সো এটা বোঝাই যাচ্ছে। যাই হোক, সো এখানে কি পয়েন্ট হচ্ছে, প্রত্যেকটা প্রশ্ন আনসার করার জন্য একটা কি পয়েন্ট থাকে, এটা আপনাকে বুঝতে হবে, ধরতে হবে। এটা ধরতে পারলে যে কোনো প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। এইখানে কি পয়েন্ট হচ্ছে ভাইয়া, এই 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 যে প্রথম অংশটা, বাক্যের প্রথম অংশে কোন টেন্স আছে দেখেন, সবগুলোতে সেম, কিন্তু এখানে কোনো ভেদাভেদ নাই। তাহলে বাক্যের প্রথম অংশে কি আছে? পাস্ট টেন্স আছে, তার মানে পরের অংশ কি হবে? পাস্ট টেন্স হবে। ব্যাপারটা সহজ করে আরো বলি, ধরেন আপনি আজকে ভাত খাইছেন, কালকে হাত ধুইবেন নাকি আজকেই ধুইবেন? আজকেই ধুইবেন। আচ্ছা, আপনার আজকে শরীরটা খারাপ লাগতেছে, কালকে রেস্ট নেবেন নাকি আজকেই নেবেন? আজকেই নেবেন।
তার মানে ব্যাপারটা বুঝেন কিন্তু গতকালকে আপনার শরীরটা ক্লান্ত ছিল, আপনি গতকালকেই তো রেস্ট নেবেন না, আজকে নেবেন, গতকালকে নেবেন, তাহলে এখানে উইল কেন দিচ্ছেন? বুদ্ধি কারে কয়, সূত্র না কিন্তু, মানে গতকালকে আপনি এই যে ওয়াজ মানে তো গতকাল মানে আগে পাস্ট টেন্স, তো গতকালকে আপনি ক্লান্ত ছিলেন, উইল লিখছে মানে আজকে রেস্ট নিতেছে, এটা কোনো কথা? গতকালকে ক্লান্ত হইলে মানুষ গতকালকে রেস্ট নেয়, তার মানে এখানে পাস্ট টেন্স আছে, পরের অংশ পাস্ট টেন্স হবে, ফিউচার হওয়ার কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে? এটা একটা ফ্যাক্ট। হ্যাড লেইন আছে এখানটাতে, হ্যাড লেইন মানে ডিম পাড়া, তো বেড়ায় কি ডিম পাড়তেছে? ক্লান্ত হইলে মানুষ ডিম পারে? ক্লান্ত হইলে কি মানুষ বৈশা বৈশা ডিম পারে? না, ক্লান্ত হলে মানুষ বৈশা বৈশা আরাম করে, রেস্ট করে, এটা একটা ফ্যাক্ট। আরেকটা ব্যাপার হচ্ছে এই হেড থাকার কারণে এটা আরো আগেই হবে না। কেন? মানুষ আগে ক্লান্ত হওয়ার পরেই কিন্তু মানুষ সাথে সাথে শুয়ে পড়ে, ব্যাপারটা বুঝেন কিন্তু। তাহলে এই লেট মানে কিন্তু ডিম পাড়া, এটা হচ্ছে না, এটাও কাটা, তাহলে এটাও কেটে ফেললাম, অপশন বিও কেটে ফেললাম। তাহলে কি থাকলো আমাদের? হি লেইন, এই লেইন হচ্ছে ভাইয়া V3, লেইন কি ভাইয়া? V3। পৃথিবীতে কোনো V3 কি একা একা বসছে দেখছেন কোনোদিন? আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। হি ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক, কথার কথা, হ্যাঁ, হি ডান দ্য ওয়ার্ক। তারপরে ধরেন হি ইটেন, ইটেন, হি টেকেন, এমন কোনো বাক্য পৃথিবীতে আছে? অর্থাৎ এই যে V3 গুলা বা ভার্বের 3 নাম্বার ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল, এরা কখনো একা বসে না, তাদের আগে সামথিং এলস, আরেকটা ভার্ব লাগে। আপনি বলতে পারেন হি হ্যাজ ডান, অথবা মানে কথার কথা হি হ্যাড ডান, হি হ্যাড টেকেন, হি হ্যাড ইটেন, অর্থাৎ এই V3 একা একা বসে না, তো সাবজেক্টের পরে সরাসরি V3 বসাই দিচ্ছে, এটা কোনো কথা? সো এটাও হচ্ছে না, কয়কার কাটা কাটা, এটাও বাদ। আচ্ছা, বাদ দিলে থাকলো কি? অপশন সি। তাহলে অপশন সি শুদ্ধ আনসার, শুদ্ধ হইলেও শুদ্ধ, না হইলেও শুদ্ধ। এই সিস্টেমটাকে বলা হয় প্রসেস অফ এলিমিনেশন, মানে বাদ দেওয়ার তরিকা। যে অপশনগুলো ভুল সেগুলো বাদ দিয়ে দিলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এই জন্য যে ভুল অপশনগুলো বাদ দিয়ে দিব আমরা লজিক দিয়ে দিয়ে, তাহলে সঠিক উত্তরটা এমনি পড়ে থাকবে। দেখি আমরা এটা ঠিক আছে কিনা। তো জাভেদ ওয়াজ সো এক্সহস্টেড, জাভেদ ছিল খুবই ক্লান্ত, দ্যাট যে হি ওয়াজ লাইং ডাউন ফর আ স্লিপ, সে বিছানায় শুয়ে পড়েছিল রেস্ট মানে ঘুমানোর জন্য। এই যে লাইং মানে হচ্ছে শুয়ে পড়া, লাইং মানে শুয়ে পড়া, তার মানে সে বিছানায় শুয়ে পড়েছিল কিসের জন্য? রেস্ট নেওয়ার জন্য বা আরাম করার জন্য। প্রিয় ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? 900 শেয়ার হয়ে গেছে, দেখছেন? মানুষ আসলে কি বলে, মানে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ মানে মাখলুক এই জন্যই যে মানুষ অনেক বিনয়ী হয় এবং মানুষ কথা বললে কথা শোনে, মানে মানুষের মধ্যে একটা মানার গুণ আছে। অনেক ধন্যবাদ, অনেক শুক্রিয়া। আর একটু হলে কিন্তু 1K শেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা সবাই কথা শুনেন, এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় গুণ, মাশাআল্লাহ। আচ্ছা, সবাই 1K রান করে ফেলবে ইনশাল্লাহ, আর একটু হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। রিসেন্টমেন্ট মানে কি জানেন? রিসেন্টমেন্ট মানে হচ্ছে প্রচন্ড ক্রোধ, ক্রোধ, প্রচন্ড ক্রোধ অথবা রাগ, হ্যাঁ, মানে মারাত্মক রাগ অথবা ক্রোধ। সো ফিয়ার মানে ভয়, আমরা সবাই জানি। এঙ্গার মানে রাগ, আমরা সরি অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ, আমরা সবাই জানি। তারপরে হচ্ছে কি বলে, প্যানিক মানে তো ভয় বা আতঙ্ক, এটা আমরা সবাই জানি। প্যানিক মানে ভয় বা আতঙ্ক, এটা আমরা সবাই জানি। প্যানিক মানে ভয় বা আতঙ্ক, আমরা সবাই জানি। আচ্ছা, তারপর ইন্ডিগনেশন মানে কি জানেন? ইন্ডিগনেশন মানে হচ্ছে রাগ, ক্রোধ বা অত্যন্ত ক্ষোভ। এখন অ্যাঙ্গার মানেও রাগ, ইন্ডিগনেশন মানেও কিন্তু রাগ, তাই না? মনে হচ্ছে না দুইটা কাছাকাছি, কিন্তু দুইটা কাছাকাছি হলেও এখানে উত্তর হিসেবে ইন্ডিগনেশনটা পারফেক্ট, কারণ রিসেন্টমেন্ট মানে হচ্ছে মারাত্মক ক্রোধ, হ্যাঁ, মানে ক্ষোভ বা রোষ, ব্যাপারটা এরকম আর কি। আমরা ব্যাখ্যাটা দেখি। ফিয়ার মানে তো ভয়, অ্যাঙ্গার মানে রাগ বা ক্ষোভ, ইন্ডিগনেশন মানে হচ্ছে অবিচার হেতু ক্ষোভ, অবিচার হেতু ক্ষোভ মানে বুঝছেন, মানে অন্যায়ভাবে আপনি কারোর উপর রাগ করে আসছেন, বুঝতেছেন? আচ্ছা, রোষ বা ইত্যাদি। আর প্যানিক মানে আতঙ্ক। ভাই ক্লিয়ার না? তাহলে আমরা আনসার হিসেবে সি কে নিব। হ্যাঁ, অর্থাৎ সহজ কথা, রিসেন্টমেন্ট যদি পরীক্ষা আসে অবশ্যই আমরা আনসার হিসেবে কাকে নিব? সি কে নিব। রিসেন্টমেন্ট পরীক্ষা আসলে অবশ্যই আনসার হিসেবে আমরা ইন্ডিগনেশন কি নিব ইনশাআল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখেন কি আছে, দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট। এই যে এটাও অনেকবার আসছিল, ক্যাপ্টেন লেফট দ্য বোট, লেফট মানে ছেড়ে যাওয়া। তাহলে ক্যাপ্টেন বোট ছেড়ে গেছে বা নৌকাটা থেকে চলে গেছে বা বোট থেকে চলে গেছে, কেন? বিকজ ইট, তার মানে কারণ ছিল নৌকাটা কি হয়ে গেছে ভাইয়া? উল্টায় গেছে। সো নৌকা উল্টায় যাওয়া মানে হচ্ছে ইয়েস টার্ন ওভার, টার্ন ওভার মানে হচ্ছে উল্টায় যাওয়া। ব্যাখ্যাটা দেখি আমরা। টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা বা রিজেক্ট, টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা বা রিজেক্ট। টার্ন আপ মানে হচ্ছে আগমন করা বা উপস্থিত হওয়া, হ্যাঁ।
আচ্ছা, আর টার্ন বটম এই জাতীয় কোনো ফ্রেজের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায় নাই। টার্ন ওভার মানে উল্টে যাওয়া বা পাশ ফেরা। সো আনসার হবে ঘ। উই ওয়েটেড আনটিল দ্য প্ল্যান, সরি প্ল্যান না, এই শব্দটা প্লেন আর কি, বিমান। দেখেন খুবই মজার একটা প্রশ্ন, খুবই মজার একটা প্রশ্ন। এখানেও দুইটা ক্লু লাগবে। একটা ক্লু হচ্ছে আনটিল শব্দটা নেগেটিভ। আনটিল শব্দটা কি ভাইয়া? নেগেটিভ, নিগাটিভ, নেগেটিভ শব্দ। আনটিল শব্দটা নেগেটিভ। তারপরে নেভার শব্দ হচ্ছে, নেভার কি নেগেটিভ। সো আনটিল বা নেভারের পরে কখনোই নেগেটিভ কোনো শব্দ হয় না। ব্যাপারটা বুঝেন কিন্তু, আনটিল তো নিজেই নেগেটিভ, এরপরে আর কোনো নেগেটিভ দেওয়া যাবে না। তাহলে এখানে ডিড নট কেন দিচ্ছেন প্রিয় ভাই বোন আমার? হ্যাড নট কেন দিলেন? বুঝতেছেন বুদ্ধি কাকে বলে? নট সূত্র, বুদ্ধি। এটা তো আনটিল মানেই নেগেটিভ বা নেভার মানেই নেগেটিভ, এরপরে আর নেগেটিভ দেওয়া যাবে না, এরা নিজেরাই নেগেটিভ। যদি এরপরে আপনি নেগেটিভ দেন বা ডিড নট দেন, হ্যাড নট দেন, তখন এই যে ভুলটা হবে, এই ভুলের নাম হচ্ছে ডাবল নেগেটিভ এরর। মানে দুইবার নেগেটিভ হয়ে গেল, ডাবল নেগেটিভ এরর, ডাবল নেগেটিভ এরর। দুইবার নেগেটিভ দেওয়া যায় না, একবার হবে। আচ্ছা, তাহলে আমরা ওয়েটেড, এখানে কি আছে? বি2 আছে বা পাস্ট টেন্স আছে। তাহলে পরের অংশ কি হবে ভাইয়া? মাথায় রাখবেন, আনটিল থাকলে প্রথম অংশে যা হয় পরের অংশ তা হয়। প্রথম অংশে যেহেতু বি2 আছে, পাস্ট টেন্স আছে, তার মানে পরের অংশ অবশ্যই বি2 বা পাস্ট টেন্স হবে। অর্থাৎ আমরা অপেক্ষা করেছিলাম যতক্ষণ না বিমানটা উড্ডয়ন করে। টেক অফ মানে উড়া বা উড্ডয়ন করা। তাহলে আমরা অপেক্ষা করেছিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বিমানটা উড়ে। তাহলে এখানে কোথায় আছে? এই যে বি2 কোথায় আছে? এই যে টুক অফ হচ্ছে ভাইয়া বি2 বা পাস্ট টেন্স। সো আনসার হবে কি? আনসার হবে বি। আনসার হবে বি। ক্লিয়ার? তাহলে আনটিলের আগে পাস্ট টেন্স হলে পরেও কি হয়? পাস্ট টেন্স হয়। আর আনটিলের পরে কখনো নেগেটিভ হয় না। জাস্ট দুইটা ক্লু, আনটিলের পরে কখনো নেগেটিভ হয় না, এটা দিয়ে দুইটা অপশন বাদ দিয়ে দিলাম। আর আনটিলের আগে পাস্ট টেন্স হলে বা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে বা বি2 হলে পরেও বি2। ক্লিয়ার? ক্লিয়ার? সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, গুড। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। 989টা শেয়ার হয়ে গেছে, ইসিরে আর 11টা হইলে 1K রান হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, 11টা শেয়ার করে ফেলি। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিস্ট। রহিম অলমোস্ট অ্যাট দ্য হোল ফিস্ট। এখানে আপনাকে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে এবং এটার সঠিক ব্যবহার করতে হবে। দেখেন এই শব্দটা, অলমোস্ট শব্দটা যাকে মডিফাই করে তার আগে বসাইতে হবে। ব্যাপারটা বুঝেন কিন্তু, যাকে মডিফাই করবে অর্থাৎ যে কোনো ওয়ার্ড দিয়ে আপনি যাকে মডিফাই করবেন তার পাশেই বসাইতে হবে। বুঝতেছেন ব্যাপারটা? আচ্ছা, তো রহিম অ্যাট, রহিম খেলো অলমোস্ট দ্য হোল ফিশ, প্রায় সবটুকু মাছ। রহিম অলমোস্ট অ্যাট, রহিম প্রায় খেলো দ্য হোল ফিশ। অলমোস্ট রহিম, প্রায় রহিম অ্যাট হোল ফিশ। বুঝেন কিন্তু কেমনে বাক্যটা বানাইছে? রহিম অ্যাট দ্য হোল ফিশ অলমোস্ট। কোনো এগুলা মিনিংফুল হচ্ছে না একটাও। হ্যাঁ, রহিম অ্যাট, রহিম খেলো দ্য হোল ফিশ, পুরোটা মাছ, অলমোস্ট প্রায়। এটা কোনো বাক্য হইলো? এই অলমোস্ট শব্দটা কাকে মডিফাই করতেছে? দ্য হোল ফিশ। অর্থাৎ বলা হচ্ছে রহিম প্রায় সবটুকু মাছ খেলো। আমরা কি বলি? আমি প্রায় সবটুকু খাবার খেয়েছিলাম, প্রায় সবটুকু। ব্যাপারটা বুঝেন কিন্তু, প্রায় সবটুকু, সবটুকু মাছ। তো প্রায় সবটুকু মাছ, তার মানে এই সবটুকু মাছের আগে আপনাকে প্রায় শব্দটা দিতে হবে। তার মানে অলমোস্ট শব্দটা কার আগে দিতে হবে? এই শব্দটার আগে। হ্যাঁ, সবটুকু মাছ। তাহলে সবটুকু মানে দা হোল ফিশ, হোল ফিশ। তাহলে অলমোস্ট দ্য হোল ফিশ, এই শব্দটা কারেক্ট। আর বাকি সবগুলো উল্টাপাল্টা। দেখতে অলমোস্ট রহিম, প্রায় রহিম, প্রায় সবটুকু মাছ নাকি প্রায় রহিম? অলমোস্ট রহিম কোনো বাক্য হইলো? মিনিংফুল হচ্ছে না। তারপরে এটাও মিনিংফুল হচ্ছে না। তারপরে রহিম অলমোস্ট এট, রহিম প্রায় খেলো, প্রায় খেলো নাকি প্রায় সবটুকু মাছ? প্রায় খেলো বলতে কোনো কিছু নাই। রহিম এট, রহিম খেলো প্রায় দ্য হোল ফিশ, সবটুকু মাছ। রহিম এট, রহিম খেলো অলমোস্ট দ্য হোল ফিশ। মিলছে? এই যে মিলে গেছে। অলমোস্ট দ্য হোল ফিশ, এখানে আছে অলমোস্ট দ্য হোল ফিশ। রহিম খেলো প্রায় সবটুকু মাছ, রহিম খেলো প্রায় সবটুকু মাছ, রহিম খেলো প্রায় সবটুকু মাছ। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। সবাই একটু লিখেন না, লিখলে মনে থাকবে। প্রিয় ভাই বোন আমার সাথে রাগ করিয়েন না, আপনারা জাস্ট কষ্ট যদি হয় শুধু এটুকু লিখেন, অলমোস্ট অ্যাট দ্য হোল ফিশ। এটুকু লিখেন, তাহলে আর ঝামেলা হবে না। অলমোস্ট অ্যাট দ্য হোল ফিশ, অলমোস্ট দ্য হোল ফিশ, এটা লিখেন সবাই। অলমোস্ট দ্য হোল ফিশ, সবাই কমেন্টে লিখেন অলমোস্ট দ্য হোল ফিশ, অলমোস্ট দ্য হোল ফিশ, অলমোস্ট দ্য হোল ফিশ। সবাই লিখেন প্লিজ, এটুকু সবাই লিখেন, আজীবন ভুল হবে না ইনশাল্লাহ। শোনেন না প্রিয় ভাই আমার, আমরা সবাই ফেসবুকে কেউ পোস্ট করে আমরা কি করি? সুয়ান সং, এটা অনেকবার আসছে, অনেকবার মানে অনেকবার। মেইডেন স্পিচ এবং সুয়ান সং অনেকবার আসছে। আমার মনে হয় এটা নিবন্ধনে আসছে, প্রাইমারিতেও আসছে, বিসিএসে তো দেখলেনি, বিসিএসে আবার আরও আসছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুনেন না প্রিয় ভাই বোন আমার, ফেসবুকে যদি কেউ পোস্ট করে আমরা কি করি বলেন? আমরা লাভ রিয়েক্ট দেই না বলেন, অথবা লাইক রিয়েক্ট দেই না? সো আমাদের ক্লাসটাতে আপনি লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট যেমন চাইলেন, কিন্তু যখন রিয়েকশন ইউজ করবেন ক্লাসের রিচ বাড়বে। ফেসবুক অটোমেটিক্যালি আমাদের ক্লাসটা অনেকের কাছে পৌঁছায় দিবে। তো আমরা সবাই রিয়েকশন ইউজ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই রিয়েকশন ইউজ করবো। রিয়েকশন ইউজ করলে
আমাদের ক্লাসটা ফেসবুক অটোমেটিক্যালি অনেকের কাছে পৌঁছায় দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই রিয়েকশন ইউজ করবে ইনশাল্লাহ। এই তো মাশাআল্লাহ, সবাই রিয়েকশন ইউজ করবে। হ্যাঁ, গুড, অনেকেই পেরেছেন। মেইডেন, শুনেন না, এখানে একটা বুদ্ধি মনে রাখতে পারেন। মেইডেন স্পিচ মানে হচ্ছে প্রথম বক্তৃতা, আর সুয়ান সং মানে লাস্ট ওয়ার্ড, অর্থাৎ কারো জীবনের শেষ কৃতিকর্ম, কারো জীবনের শেষ কর্ম, এই যে অন্তিম গীত অথবা শেষ কৃত্য অথবা শেষ কর্মকে বলা হয় সুয়ান সং। তাহলে মেইডেন স্পিচ মানে প্রথম বক্তৃতা, সুয়ান সং মানে শেষ কর্ম বা শেষ কীর্তি, শেষ কর্ম বা শেষ কীর্তি, শেষ কর্ম বা শেষ কীর্তি। ক্লিয়ার? 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 সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড। আই স্পেন্ড, দেখেন এখানেও আপনাকে একটা জিনিস ব্যবহার করতে হবে, আই স্পেন্ড উইথ দ্য প্যাশেন্ট, আমি কিছু সময় কাটিয়েছিলাম পেশেন্টের সাথে বা রোগীটির সাথে আমি কিছু সময় কাটিয়েছিলাম। সো এখানে কি হবে বলেন? সামটাইমস মানে কি আপনাকে বুঝতে হবে। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে। সামটাইমস মানে কি ভাইয়া? মাঝে মাঝে। সামটাইম মানে হচ্ছে কোনো এক সময়, একদা কোনো এক সময়, কোনো এক সময়, কোনো এক সময় আই উইল মিট ইউ, সামটাইম আই উইল মিট ইউ মানে কোনো এক সময় আমি তোমার সাথে দেখা করবো। সামটাইম, সাম মানে কিছু, টাইম মানে সময়, তার মানে সামটাইম এইটার মানে হচ্ছে কিছু সময়। দেখছেন কেমনে প্রশ্ন বানায় পরীক্ষার হলে? কিছু সময়। আর সামটাইমস এইটার কোনো কি বলে ব্যাখ্যা নাই। কেন? কারণ টাইম তো হচ্ছে প্রিয় ভাই বোন আমার আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে আপনি এস ব্যবহার করতে পারেন, কারণ আপনি যখন টাইমস বলবেন, দেখেন টাইমস বলবেন তখন এটার অর্থ হয়ে যাবে বার। বার, আপনি যদি বলেন 2 টাইমস তাহলে 2 বার, 1 টাইম 1 বার, 3 টাইমস 3 বার। কিন্তু এই সাম মানে তো কিছু, কিছু বার এমন কোনো মানে শব্দ ব্যবহার করা যায় না। হ্যাঁ, তার মানে এটা ভুল আছে। যাই হোক, এখানে কি হবে প্রিয় ভাই বোন আমার বলেন তো দেখি? আমি রুগীর সাথে মাঝে মাঝে সময় কাটিয়েছিলাম, কোনো এক সময় সময় কাটিয়েছিলাম, নাকি আমি রুগীটির সাথে কিছু সময় কাটিয়েছিলাম? ন্যাচারালি আমরা এটাই বলি যে আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য প্যাশেন্ট, আমি রোগীটির সাথে কিছু সময় কাটিয়েছিলাম। তো আনসার হবে সয়কারস। দেখছেন এই যে সামটাইমস বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই, সামটাইমস বলতে কোনো কিছু নাই। আচ্ছা, সে আর্গু, আর্গু মানে হচ্ছে কারোর সাথে তর্ক করা, কারোর সাথে তর্ক করা। দেখেন ব্যাপারটা, এটার কারো সাথে, কারো সাথে তর্ক করা, তর্ক করা ব্যাপারটা বুঝেন কিন্তু প্রিয় ভাই বোন আমার। এই শব্দটার সাথেই কিন্তু অলরেডি কোন প্রিপোজিশন হবে সেটা মানে লুকায়িত আছে। কারোর সাথে তর্ক করা, আর্গু মানে কারোর সাথে তর্ক করা। সাথে মানে কি? ফর না, টু না, ফ্রম না, উইথ, উইথ মানে সাথে। তাহলে আর্গু মানে কারোর সাথে তর্ক করা। তাহলে সে আর্গু উইথ মি অ্যাবাউট দ্য ম্যারেজ, সে বিয়ের ব্যাপারে আমার সাথে তর্ক করলো, সে বিয়ের ব্যাপারে আমার সাথে তর্ক করলো। ভাই ক্লিয়ার? ক্লিয়ার? এই সবাই রিয়েকশন ইউজ করবো প্রিয় ভাই বোন আমার। রিয়েকশন ইউজ করলে কিন্তু ক্লাসটা রিচ বাড়ে। ফেসবুক অটোমেটিক্যালি আমাদের এই ক্লাসটা অনেক ভাই বোনদের কাছে পৌঁছায় দিবে এবং সবাই ক্লাসটা করে উপকৃত হবে। আর আপনাদের জন্য অনেক দোয়া করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই শেয়ার করে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর্গু উইথ সামবডি মানে কারোর সাথে ঝগড়া করা। চুজ দ্য রাইট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্স আই কাউন্ট। শোনেন না প্রিয় ভাই বোন আমার, কাউন্ট মানে কি জানেন? কাউন্টের আরেকটা বরাবর সিনোনিম হচ্ছে ডিপেন্ড। সো এই দুইটাই পরীক্ষায় আসে, ডিপেন্ড। সো কাউন্টের বরাবর সিনোনিম হচ্ছে ডিপেন্ড। তাহলে ডিপেন্ড মানে আমরা সবাই জানি নির্ভর করা, কাউন্ট মানেও নির্ভর করা। এবং কাউন্ট বা ডিপেন্ডের পরে প্রিপোজিশন দুইটা বসে, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে আপন। একটা হচ্ছে অন আর একটা হচ্ছে আপন। অন থাকলে অন, না থাকলে আপন। অন থাকলে অন, না থাকলে আপন। সো অন নাই, আপনও নাই, অন নাই, আপনও নাই, অন নাই, আপনও নাই, আপন আছে, আপন আছে। ক্লিয়ার? আই কাউন্ট আপন ইউর হেল্প, আমি তোমার সাহায্যের উপর নির্ভর করি। প্লিজ হেল্প মি, তুমি যদি সাহায্য না করো আমাকে কে করবে কাও? হ্যাঁ, আমরা কার সাহায্যের উপর সবচেয়ে বেশি নির্ভর করি? ইয়েস, আওয়ার ক্রিয়েটার আল্লাহ। আল্লাহ, তুমি যদি ফিরে যাও কই যাবো কও? তুমি ফিরে দিলে তো আর যাওয়ার জায়গাই নাই। তো আমাকে সাহায্য করো মালিক। হ্যাঁ, আচ্ছা, কাউন্ট আফটার কাউন্ট উইথ বলে কোনো ফ্রেজ এই পৃথিবীতে নাই। কাউন্ট আপন মানে নির্ভর করা বা বিশ্বাস করা কোনো কিছু ঘটবেই। কাউন্ট ফর মানে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা। সুতরাং দুইটার মধ্যে কাউন্ট আপন সঠিক। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট, এটা বিসিএস এ আসছে তো আসছে, এটা অনেক জায়গায় পরীক্ষা আসছে। ইভেন এটা সম্ভবত বাংলাদেশ ব্যাংকে আসছে, সম্ভবত সোনালী ব্যাংকে আসছে। খুবই সহজ একটা প্রশ্ন। শুনেন না, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট কি হবে? আচ্ছা, আমরা কি বলি? আই শুড লাভ। দেখেন আমি একটা বাক্য বললে আপনারা সবাই বুঝে যাবেন। আই শুড লাভ, আই শুড লাভ কি বলি আমরা? বলেন মাদার। এখানে মাদার থাকলো, আই শুড লাভ কি হবে বলেন? আই শুড লাভ ইউর মাদার নাকি মাই মাদার? তার মানে এখানটাতে পসেসিভ ফর্ম বলবে। আই শুড লাভ মাই মাদার, আমার উচিত আমার মাকে ভালোবাসা। তার এখানে যদি ইউ বলি আমি, ইউ শুড লাভ কি হবে বলেন? এখানে এখানে যদি মাদার দেই, ইউ শুড লাভ কার মা? হিজ হবে, হার হবে না। এখানে কি হবে? ইউর মাদার, ইউ শুড লাভ ইউর মাদার। তার মানে পসেসিভ ফর্ম। তাহলে এখানে ওয়ান আছে না, ওয়ান শুড বি কেয়ারফুল, একজনের উচিত সতর্ক হওয়া অ্যাবাউট ওয়ানস ডিউটি। ইয়েস, কারো উচিত সতর্ক হওয়া তার ডিউটি সম্পর্কে। তাহলে আনসার হবে
ওয়ান্স। বাই ক্লিয়ার? বাই ক্লিয়ার? এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করে দেবে, ক্লাসগুলো করেন করেন করেন। বিলিভ মি, প্রত্যেকটা প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কোনো না কোনো জায়গায় দেখবেন আবার আসছে, হয় বিসিএসে, নাইলে প্রাইমারিতে, নাইলে নিবন্ধনে, নাইলে দেখবেন ভার্সিটিতে, না হয় ব্যাংকে, না হয় কোনো না কোনো জায়গায় আসবেই আসবে। এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করি। হয়তো রাগ করতেছেন, না বোঝার কারণে হয়তো আমার সাথে রাগ করেন, কিন্তু বুঝতে পারলে কিন্তু রাগ করবেন না আর। বুঝতেছেন? এই জন্য রাগ করিয়েন না, আপনাদেরকে ভালোবাসি, আপনাদের ভালো চাই। ক্লাসগুলো মন দিয়ে করেন, দেখবেন যে ভালো চান তো ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভালো কিছু হবে। 3/4 অফ দ্য ওয়ার্ক, মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মারাত্মক মানে সুপার মারাত্মক। কেন মারাত্মক বললাম? কারণ আমাদের এই বাংলাদেশে বেশিরভাগ ভাই বোন 99.99999 স্টুডেন্ট ভুল করে এই প্রশ্নটা। কেমনে ভুল করে? 3/4 হচ্ছে 3 মানে তো একের বেশি, তাইলে প্লুরাল। প্লুরাল 3 মানে তো প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল, তাহলে আনসার হবে হ্যাভ বিন। 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাভ বিন ফিনিশড। তো বেশিরভাগ স্টুডেন্ট কি বলে, ইনকারেক্ট দিস কোয়েশ্চেন। বেশিরভাগ স্টুডেন্ট এটাতে ভুল করে, কিন্তু আমরা যারা সাইদুল ভাইয়ের ক্লাস করতেছি আমরা কখনো ভুল করব না, কারণ আমরা জানি কি জানি বলেন, এটা হ্যাভ বিন হবে না। কেন হবে না? যদিও প্লুরাল আছে তবুও হবে না। আজকে এমন একটা লজিক বলে দিব যেটা পৃথিবীর কোনো বইতে আপনি পান নাই। চ্যালেঞ্জ আপনার সাথে, বুঝতেছেন ব্যাপারটা? এবং পৃথিবীর কোনো বইতে আমিও পাইনি। সেই ব্যাখ্যাটা কি প্রিয় ভাই বোন আমার? এখানে আমি একটু বিস্তারিত আপনাদেরকে না বললেই নয়, যেটা পরীক্ষার হলে আপনাদেরকে মারাত্মক প্যারা দিবে, সেটা আমি একটু বিস্তারিত, আমাকে একটু 1 মিনিট সময় দেওয়া যাবে? আমি একটু অনুমতি যাচ্ছি, কারণ আপনারা বাঙালি তো অস্থির জাতি। দেখা গেলো যে আমি একটু ব্যাখ্যা দিতে গেলাম, বাঙালিরা চলে গেছে, কারণ আমি এটা অনেকবার ফিল করছি। আমাকে 1 মিনিট সময় দিলে আমি আপনাদেরকে এমন একটা জিনিস শেখাইতাম, এই টাইপের প্রশ্ন আজীবন আর ভুলবেন না। একটু দ্রুত আমাকে বলেন, 1 মিনিট সময় দেওয়া যাবে? আমি চেষ্টা করবো 1 মিনিটের মধ্যে শেষ করার। তো বাঙালি তো অস্থির জাতি, বাঙালিকে আবার ওই বেশি বুঝাইতে গেলে বা ভালো কিছু দিতে গেলে বাঙালি চলে যায় ক্লাস থেকে। 557 জন আছে না, দেখবেন যে 520 জন হয়ে গেছে অটোমেটিক্যালি, বা 500 জন, অথবা 500 নিচে নেমে গেছে। এলো বাঙালি, বুঝছেন? অস্থির জাতি। আচ্ছা, সবাই যেহেতু অনুমতি দিচ্ছেন, আমি একটা বিষয় শেয়ার করি, দেখেন ভালো লাগবে। ধরেন 1, পরীক্ষা কেমনে আটকায়, জাস্ট এটা আমি বোঝানো ট্রাই করতেছি কেমনে আটকায়, এবং এইগুলো আসছে পরীক্ষায় কেমনে আসছে দেখেন। 1%, এখানে লিখবো, দাঁড়ান আমি কোথায় লিখলে ভালো হবে দেখি, একটু আমাকে সময় দিবেন, আমি একটা ফাঁকা জায়গা বের করি, ওখানে লিখে দেখাই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখানে লেখা, এখানে জায়গা আছে, দেখেন 1%, পরীক্ষা আসছে এইভাবে আর কি, 1% অফ দ্য স্টুডেন্ট। স্টুডেন্ট না, আমি আসলে অন্যটা দিয়ে বুঝাই, তাহলে বেশি ভালো মতো বুঝবেন। দেখেন অনেক ভালো লাগবে। 1% অফ দ্য, ধরেন পপুলেশন, পপুলেশন 1% অফ দ্য পপুলেশন অফ বিডি মানে বাংলাদেশ, ধরেন বিডি। আচ্ছা, ইজ হবে নাকি আর হবে? আর পুর হবে, এটা হচ্ছে বাঙালির কাছে প্রশ্ন। 1% অফ দ্য পপুলেশন ইজ হবে নাকি আর হবে? 1% অফ দ্য পপুলেশন অফ বিডি মানে বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যার 1/, ইজ হবে না আর হবে, এটা একটা ফ্যাক্ট। আর একটা লিখেন, 1% অফ দ্য ওয়াটার, পারসেন্ট অফ দ্য ওয়াটার, 1% অফ দ্য ওয়াটার ইজ পিওর হবে নাকি আর পিওর হবে? খুব মনোযোগ প্লিজ বাঙালি, এটা পৃথিবীর কোনো বইতে আমি পাই নাই, আপনি হয়তো পান নাই বা নাও পাইতে পারেন। তো আজকে খুব মনোযোগ দিন, এটা জাহের না কেউ আবার। 2% অফ দ্য ওয়াটার কেমনে পরীক্ষা হলে আটকা? হ্যাঁ, 2%, একসাথে লেগে যাচ্ছে কেন? 2% অফ দ্য ওয়াটার ইজ নাকি আর পিওর, এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট। বলেন তো কোনটা কী হবে, একটু ট্রাই করেন। বাঙালি কমে যায় না, আবার বাঙালি বাইরে যায়, কারণ বাঙালি মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস। এরপর হয়তো আমি আর আপনাদেরকে ব্যাখ্যা করে কোনো কিছু বুঝাবো না যদি বাঙালি চলে যান, কেউ বাইরে যান। হ্যাঁ, লাইভে যেন বারে স্টুডেন্ট। সো সবাই ট্রাই করেন, দেখেন কেমনে প্রশ্ন বানায়, আপনাকে কেমনে ফাঁদ পাতবে। 2% অফ দ্য ওয়াটার ইজ অথবা আর, সবাই মনে করবে 2%, আল্লাহ আর হবে, 2% আর হবে, 1% আল্লাহ ইজ হবে। বাঙালি বুঝতেছেন, বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। 1%, 1%, তাহলে ইজ হবে, 1 তো সিঙ্গুলার, ইজ হবে, আরে 2% অফ দ্য ওয়াটার আর হবে। কিন্তু বাঙালি দুইটাই ভুল, মানে মানে এটাও ভুল এটাও ভুল। তাইলে ভাইয়া দেখেন, যে ব্যাখ্যাটা বলার জন্য এতক্ষণ ওয়েট করালাম, সেই ব্যাখ্যাটা এখন বলে দিচ্ছি। দেখেন, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, 1% পপুলেশন অফ বাংলাদেশের জনসংখ্যার 1/, বলা হচ্ছে। কয় ভাগ ভাইয়া? 1/। তো যদিও বাংলাদেশের জনসংখ্যার 1/, বলা হচ্ছে, বাংলাদেশের জনসংখ্যার 1% বা 1/, মানে একজন না। বাংলাদেশে যদি 18 কোটি জনসংখ্যা হয়, বাংলাদেশের জনসংখ্যার 1/, মানে 18 লাখ মানুষ। বুঝছেন না বোঝেন নাই? বাংলাদেশে যদি আপনার 18 কোটি মানুষ হয়, 1/, মানে 1% মানে 18 লাখ মানুষ।
18 লাখ মানুষ কি সিঙ্গুলার না প্লুরাল? বাঙালি কথা বলেন, 18 লাখ মানুষ কি সিঙ্গুলার না প্লুরাল? অফকোর্স প্লুরাল। 18 লাখ মানে মানে দেখতে 1%, কিন্তু 1% মানে একজন না, 1% মানে 18 লাখ মানুষ। এই জন্য এখানটাতে যদিও 1%, তবুও ভাবটা প্লুরাল হবে, ইজ হবে না, আর হবে। তাহলে ভাইয়া কেমনে বুঝবো? ইয়েস, আর একটু সামনে যাই। 2% অফ দ্য ওয়াটার, মনে হয় 2%, তাইলে তো আর হবে, কিন্তু না ভাইয়া, 2% হইলেও এখানে ইজ হবে, এখানে 500%, 1,000,000,000 হইলেও ইজ হবে। ভাই কেন? ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনি ধরেন এখানে এই বোতলে ধরেন পানি আছে, পানি আছে, পানি আছে, পানি আছে, হ্যাঁ। তো আপনি বললেন যে এই এখানকার 1% পানি, এই বোতলের 1% পানি, তো এই 1% পানি কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। আচ্ছা, এই বোতলের 100% পানি, তাও আনকাউন্টেবল। 1,000,000,000 পানি, তাও আনকাউন্টেবল। তার মানে আপনি পানিকে যত ভাগই করেন, পানিকে আপনি 1 ভাগ কোন, 500 ভাগ কোন, 1000 ভাগ বলেন, অথবা 1% বলেন, 2% বলেন, যাই বলেন না কেন, পানি কিন্তু আনকাউন্টেবল। এটা আনকাউন্টেবলই থাকবে, এটা কোনোদিন কাউন্টেবল হবে না। আর আনকাউন্টেবল নাউন মানেই ভার্বটা সিঙ্গুলার হবে, আনকাউন্টেবল নাউন মানেই ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে কি দেখবো আমরা? এই শুরুতে পার্সেন্টেজ বা ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, এগুলো আমরা দেখবো না, এগুলো দেখার দরকার নেই, এগুলো দেখার টাইমও নাই। কি দেখবো? ফ্র্যাকশন বা পার্সেন্টেজের পরে কি নাউন আছে, নাউনটা যদি আনকাউন্টেবল হয় বা ইউএন হয়, তাহলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। ব্যাপারটা কি বুঝছেন? তারপরে এই ফ্র্যাকশন বা পার্সেন্টেজ এখানে 1% না 2% এগুলো থাকলে এগুলো দেখবো না, আমরা দেখবো এগুলা শেষে নাউনটা কি আছে। নাউনটা যদি আনকাউন্টেবল হয়, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। আর নাউনটা যদি কাউন্টেবল হয়, কি হয় ভাইয়া? কাউন্টেবল হয়, তাহলে ভার্ব অলওয়েজ প্লুরাল হবে, অলওয়েজ প্লুরাল হবে। ব্যাপারটা কি বুঝছেন? তার মানে 1% হোক, পানি যেহেতু আনকাউন্টেবল, এটা 1% হোক, 2% হোক, 500% হোক, আর 3/4 হোক, 500/4 হোক, এটা অলওয়েজ সিঙ্গুলার হবে। ঠিক সেম ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক কি ভাইয়া? ধরেন এখানে আমি ওয়াটার না দিয়ে আমি দিলাম ধরেন ওয়ার্ক, ওয়ার্ক দিলাম, কথার কথা ওয়ার্ক দিলাম, তাহলে ব্যাপারটা কি ঘটবে? ওয়ার্ক। সো ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য ওয়ার্কের 2% হোক, অথবা 3/4 হোক, 5/4 হোক, 500/4 হোক, 1,000,000,000 হোক, যেহেতু ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, এই জন্য এর সাথে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। ঠিক আছে না? আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি, আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দাঁড়ান, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমি বললাম যে 1% অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট অফ বিডি বা বাংলাদেশ, বিডি ইজ হবে না আর হবে? 1% অফ দ্য স্টুডেন্ট অফ বিডি, যদি বাংলাদেশের স্টুডেন্টদের 1% বলা হয়, তাহলে মনে হইতে পারে 1 আছে, ইজ হবে না। কেন? কারণ যেহেতু এই নাউনটা কাউন্টেবল, স্টুডেন্ট গণনা করা যায়, কাউন্টেবল, এই জন্য ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। কেন? কারণ বাংলাদেশের ছাত্রছাত্রীর 1% মানে একজন না। 1% মানে আপনি বুঝতেছেন, বাংলাদেশে যদি 60 লাখ ছাত্রছাত্রী হয়, কথার কথা 60 লাখ ছাত্রছাত্রী হয়, 1% মানে তো 20 লাখ ছাত্রছাত্রী, তো 20 লাখ মানুষ ছাত্রছাত্রী কি সিঙ্গুলার? ব্যাপারটা বুঝছেন কিনা? তার মানে বারবার বলতেছি, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে, পার্সেন্টেজ মানে তো বুঝতেছেনই, 1%, 2%, 3%, আর ফ্র্যাকশন মানে 1/4, 2/4, 3/4, এরকম যদি থাকে, এরপরে যে নাউনটা থাকে সেটার উপর নির্ভর করে আমরা ভার্ব নিব। এরপরে যদি কাউন্টেবল নাউন থাকে, ভার্ব অলওয়েজ প্লুরাল, আনকাউন্টেবল নাউন থাকলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার। তাহলে কি আছে দেখেন তো পরীক্ষায়, কি আসছে আমাদের প্রশ্নটা, কি আসছে খেয়াল করে দেখেন। এই যে এখানে এই যে 3/4, এই যে 3/4, সবাই কিন্তু ফাঁদে পড়ে যাবে, 3/4 হ্যাপি, কিন্তু না, আমরা ফাঁদে পড়বো না, যেহেতু আমরা সাইদুল ভাইয়ের ক্লাস করেছি। এখানে আমরা দেখবো এরপরে নাউনটা কি আছে। সো ওয়ার্ক হচ্ছে একটা ইউএন বা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন থাকলে অবশ্যই ভার্বটা কি হবে? সিঙ্গুলার। অফকোর্স আনসার হবে হ্যাজ বিন। ভাই ক্লিয়ার কিনা বলেন? ভাই এখন বলেন ক্লিয়ার কিনা? এবং এই ব্যাখ্যাটা আজকে প্রথম জানলেন কে কে, যে 1% মানে একজন না, আবার 2% মানেও বেশি না, বা ইয়া না, এই ব্যাখ্যাটা আজকে প্রথম জানলেন কে কে? ক্লিয়ার কিনা? জীবনে কোনোদিন ভুল হবে, একদম ক্লিয়ার কিনা বলেন, মন থেকে বলেন, জীবনে প্রথমবার জানলেন কে কে, এবং আজকের পর কোনোদিন ভুল হবে ইনশাল্লাহ। দেখেন আমি বলছিলাম না যে 557 জন ভাই বোন ছিল, বাঙালি অস্থির জাতি, এবং এই জন্য আমার মাঝে মধ্যে আপনাদেরকে বাড়তি কিছু দিতে মন চায় না, বুঝছেন? 557 জন ছিল, এখন লাইভে 528 জন হয়ে গেছে, বাঙালি অস্থির জাতি, বুঝতেছেন? মানে যেইটা বললাম যে পৃথিবীর কোনো বইতে নাই, আমি নিজেও পাই নাই, আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাই দিলাম, সেই জিনিসটা স্কিপ করে অনেকে চলে গেছে ক্লাস থেকে, বুঝছেন? এই জন্য বাঙালিকে বেশি শিখাইতে মন চায় না। ভাই জীবনে কোনো ভুল হবে? ক্লিয়ার না আল্লাহর হতে? গুড, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। তাহলে আপনারা চাইলে কিন্তু সূত্রটা লিখতে পারেন। এই তো আমাদের মুক্তি রয় লিখে দিচ্ছে, আমি একটু পিন করে দিচ্ছি, দেখেন এই যে দেখছেন লিখে দিচ্ছে, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে আনকাউন্টেবল নাউন হলে অলওয়েজ সিঙ্গুলার, বা হ্যাঁ কাউন্টেবল নাউন হলে ভার্ব অলওয়েজ প্লুরাল হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই এই সূত্রটা চাইলে লিখতে পারেন। আচ্ছা আচ্ছা, তানিয়া সুলতানা, আরে এটা তো মজা করে বলি। আচ্ছা, আমি বাঙালি হইলে আমি তো ক্লাসে থাকি, আমি তো ক্লাস থেকে চলে যাচ্ছি না। আচ্ছা
আচ্ছা, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখেন এটাকে প্যাসিভ বানাইতে বলছে, ওপেন দ্য উইন্ডো। সো ওপেন হচ্ছে একটা ভার্ব, আর ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার জন্য অবশ্যই লেট দিয়ে শুরু করতে হবে। জাস্ট ছোট্ট একটা টিপস, ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার সময় অবশ্যই লেট দিয়ে শুরু করতে হবে। জাস্ট এই ছোট্ট একটা টিপস জানার কারণে অপশন এ বাদ, ডি বাদ। বুঝতেছেন কেমনে আনসার করতে হয়? সো যদিও সবার কাছে প্যাসিভ কঠিন মনে হয়, কিন্তু আমাদের কাছে বা সাইদুল ভাইয়া যারা ক্লাস করে তাদের কাছে মনে হবে বয়স হচ্ছে পানি পানি। ঠিক আছে, তাহলে মুহূর্তের মধ্যে দুইটা অপশন বাদ করে গেল, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে লেট দিয়ে শুরু হবে প্যাসিভ করার সময়। সো লেট নাই, এতে নাই, ডিতে নাই, কাটা। এখানে লেট আছে, এখানে লেট আছে, এখানে দা উইন্ডো আছে, দা উইন্ডো আছে, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানানো হয়েছে। দা উইন্ডো হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট বানিয়ে দিলাম। এখানেও সাবজেক্ট বানানো হয়েছে, এখানেও সাবজেক্ট বানানো হয়েছে, খুব ভালো কথা। আচ্ছা, তারপরে কি হবে? ওপেন দ্য উইন্ডো, তাহলে লেট দ্য উইন্ডো বি ওপেন্ড, তার মানে বিভার প্লাস বি থ্রি। তাহলে এখানে বিভার আছে, বি থ্রি আছে, এখানেও বিভার আছে, বি থ্রি আছে, কিন্তু এখানে আবার একটা চালাকি করছে, বাই ইউ। এই যে বাই ইউ দিলেন, দেখেন এখানে তো কোথাও আপনাকে ইউটিউ নাই, আপনি বাই ইউ মানে নিজের থেকে কেন বানাই দিলেন? তার মানে কোনো কিছু বাড়ানোর সুযোগ নাই, যা আছে তা বাদ দেওয়া যাবে না, কোনো কিছু বাড়ানোরও এই যে এখানে উল্টাপাল্টা বাড়ানো যাবে না কোনো কিছু। তাহলে আনসার হবে ইয়েস, আনসার হবে বয়কার বি, আনসার হবে বয়কার বি। লেট দ্য উইন্ডো বি ওপেন, লেট দ্য উইন্ডো বি ওপেন, অর্থাৎ জানালাটা খুলতে দাও, জানালাটা খুলতে দাও, জানালাটা খুলতে দাও। ক্লিয়ার? 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 হ্যাঁ, খুব সুন্দর কথা বলছে। আচ্ছা, তারপরে দেখেন এটা তো বুঝলামই আমরা, সামনে জায়গা এ। খুবই মজার প্রশ্ন। দেখেন কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আমি আপনাদেরকে এত বলেছি এবং আমি বলেছিলাম যে এটা অনেক গুরুত্বপূর্ণ। ইভেন কন্ডিশনাল সেন্টেন্সের জন্য নিবন্ধন পরীক্ষার আগে কন্ডিশনাল সেন্টেন্সের উপর আমরা একটা ডেডিকেটেড ক্লাসও নিয়েছিলাম। এটা এত গুরুত্বপূর্ণ। তো বেশিরভাগ সময় পরীক্ষা কিন্তু থার্ড কন্ডিশন থেকে প্রশ্ন আসে। বলেছিলাম, কার কার মনে আছে একটু কমেন্টে জাস্ট এম লিখেন, যে ভাইয়া মনে আছে। যাদের মনে আছে কমেন্টে এম লিখেন। এটা পড়াইছিলাম, খুবই সহজ। দেখেন কি আছে, ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং। আমি যদি জানতাম তুমি আসতেছো, যদি জানতে পারতাম যে কোনোভাবে তুমি আসতেছো বা তুমি আসবা, তাহলে ডট ডট আমি স্টেশনে পৌঁছায় যেতাম। আমি তোমাকে দেখভাল করার জন্য বা তোমাকে স্বাগত জানার জন্য স্টেশনে আগে আগে চলে যেতাম, কিন্তু আমি তো জানতাম না। যাই হোক, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি আছে, কি থ্রি ভাইয়া? ভি থ্রি। তাহলে যেখানেই থাকবে হ্যাড প্লাস ভি থ্রি, সেটার অপর প্রান্তে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভি থ্রি। উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। সো এখানে আচ্ছা, এই দেখেন উড হ্যাভ নাই, ভি থ্রিও নাই, কাটা। এখানে উড হ্যাভ নাই, ভি থ্রিও নাই, কাটা। এখানে উড হ্যাভ নাই, ভি থ্রিও নাই, কাটা। এখানে উড হ্যাভ আছে, ভি থ্রি আছে, উড হ্যাভ আছে, ভি থ্রি আছে, উড হ্যাভ আছে, ভি থ্রি আছে। সো আনসার হবে সাইকাসি, একদম পানি। বাই ক্লিয়ার কিনা? তাহলে পৃথিবীর যেখানে আপনি পাবেন থার্ড কন্ডিশনাল, এই যে দেখেন ভি থ্রি আছে না, ভি থ্রি মানে থার্ড কন্ডিশনাল। এটাও কিন্তু বোঝার উপায়, বি থ্রি মানে থার্ড কন্ডিশনাল, আর থার্ড কন্ডিশনাল কি হয়? উড হ্যাভ প্লাস ভি থ্রি। তার মানে এখানেও ভি থ্রি আছে, এখানেও ভি থ্রি হবে। খুবই সহজ, সিম্পল একটা উদাহরণ। এখানে ভি থ্রি আছে, এখানেও ভি থ্রি হবে। থার্ড কন্ডিশনে দুইটাতেই ভি থ্রি হবে, হ্যাড প্লাস ভি থ্রি, আর এটাতে উড হ্যাভ প্লাস ভি থ্রি। তো আনসার হবে সাইকাসি। ভাই ক্লিয়ার? সহজ না কঠিন? সহজ না কঠিন? একদম মন থেকে বলবেন। পানি পানি লাগতেছে কিনা? এই জন্য আমরা সবাই পড়ি, পড়ার মতো পড়ি, এই জন্য পারেন, এই জন্য পড়ার মতো পড়তে হবে প্রিয় ভাই বোন আমার। সো গুঞ্জন শোনা যাচ্ছে যে বিসিএস পরীক্ষাটা পিছায় দিবে। সো যেহেতু বিসিএস পরীক্ষাটা পিছায় দিবে বা মে মাসের অ্যারাউন্ড 20 তারিখের দিকে হয়তো নিয়ে যেতে পারে, এই জন্য আমরা কী করবো বলেন? বসে থাকবো না। সময় পাইছেন মানে এটা শুক্রিয়া আদায় করেন। হ্যাঁ, অনেকে হয়তো প্রস্তুত ছিলেন এই সময় পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু যারা হচ্ছে কি বলে সময় পাইছেন তারা সময়টাকে কাজে লাগান। ঠিক আছে ইনশাল্লাহ? সো এই জন্য নিয়ামত মনে করে কাজে লাগান, হয়তো এই বিসিএসে আপনার চাকরি হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ? সো যাই হোক, এভাবেই কিন্তু সহজ করে আমি আমার পেট বেঁচে পড়িয়ে থাকি আলহামদুলিল্লাহ। সো যারা আমার আপনারা অনেকেই চান যে ভাই সাইদুল ভাইয়ের কাছে যদি ইংরেজির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংরেজি কোর্সটা একবার করতে পারতাম, হ্যাঁ, গ্রামার কোর্সটা। সো যারা আমার বেসিক থেকে ইংরেজি গ্রামার কোর্স করতে চান এবং আমাদের সাথে পরিপূর্ণ জব প্রস্তুতি নিতে চান, তাদের জন্য গুড নিউজ। কী গুড নিউজ? তুমি ভাবেন আমার ইংলিশ গ্রামারের একেবারে বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স করতে পারবেন। বিসিএস, ব্যাংক, প্রাইমারি, ভার্সিটি, মেডিকেল সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং চাইলে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার স্টুডেন্টরাও এই কোর্সটি করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তো যারা বিসিএস কোর্সে ভর্তি হয়ে 45তম বিসিএসকে জীবনের শেষ টার্গেট মনে করে পড়তে চান এবং আমাদের গাইডলাইনে থাকতে চান, তাদের জন্য গুড নিউজ। আমাদের শত শত ভাই বোনদের সেই কাঙ্ক্ষিত গ্রামারের বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স, সাথে আমরা 45তম বিসিএসের জন্য এক্সাম ব্যাচ, এখানটাতে 102টা এক্সাম নেওয়া হবে। ম্যাথ ক্লাস হবে, সায়েন্স ক্লাস হবে, কম্পিউটার ক্লাস হবে, সাথে আপনাদের অনুরোধে ইংরেজির যে 34টা লেকচার শিট রয়েছে সিক্রেট, সেই 34টা লেকচার শিটও আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এত সব কিছু পাবেন বিশেষ অফারে মাত্র 1020 টাকায়। কোর্সে ভর্তি হতে নিচের নাম্বারে বিকাশ, নগদ, রকেট নাম্বার দেওয়া রয়েছে, সবাই স্ক্রিনশট তুলে রাখেন। জাস্ট এই নাম্বারে হচ্ছে আপনারা টাকা সেন্ড মানি করে
স্ক্রিনশট দিলেই, মানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, বিকাশ নগদ রকেট যে নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দিবেন, তাহলেই আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং আপনি এনজয় করবেন আপনার জীবনের শ্রেষ্ঠ কোর্স ইনশাআল্লাহ, মানে অল্প টাকায় শ্রেষ্ঠ কোর্স। এবং মজার ব্যাপার হচ্ছে যাদের বাবা নেই বা যারা টিউশনি করে চলেন, প্রিয় ভাই বোন আমার, মনে কষ্ট নিয়েন না, হ্যাঁ, আপনার বাবা নেই তো কী হয়েছে, ভাইয়েরা তো আছি। তো যাদের বাবা নেই বা যারা টিউশনি করে চলেন তারা মাত্র 520 টাকা পাঠাবেন। কত? মাত্র 520 টাকা সেন্ড মানি করবেন, করে ইনবক্সে মেসেজ দিবেন যে ভাইয়া আমার তো বাবা নাই, এই জন্য আমি হচ্ছে ভাইয়া 520 টাকা সেন্ড মানি করেছি, যে কোনো সময় লাইভ কেটে যাবে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? আচ্ছা, সো যারা প্রাইমারি কোর্স করতে চান বা নিবন্ধন কোর্স অথবা সকল নিয়োগের জন্য যে কোর্স করতে যাচ্ছেন তাদের জন্য গুড নিউজ। একেবারে শূন্য থেকে, মানে শূন্য থেকে ABC থেকে শুরু করে কথার কথা, হ্যাঁ, ইংলিশের একেবারে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো হবে, হ্যাঁ, একেবারে নাউন প্রোনাউন ভার্ব প্রিপোজিশন কনজাংশন, তারপর কী বলে এটাকে, ভয়েস নারেশন টেন্স, সব কিছু, বা গণিতের সব টপিক ধরে 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 পড়ানো হবে, জিকে বাংলা, একেবারে ফুল কোর্স সহজ কথায়, শূন্য থেকে প্রাইমারি প্লাস 18তম নিবন্ধন সহ বাংলাদেশের সকল নিয়োগের প্রস্তুতির জন্য বাংলা ইংরেজি জিকিউ ম্যাথের ফুল কোর্স, অর্থাৎ অন্য কোনো কোচিংয়ে যাইতে হবে না, অন্য কোথাও যাইতে হবে না, জাস্ট একটা প্ল্যাটফর্মে থেকে আপনার পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে এবং মাত্র 1520 টাকা। এই কোর্সটা চলবে প্রায় 8 মাস। কয় মাস? 8 মাস, অথবা প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত এই ক্লাস চলতেই থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ। এবং 4 জন স্যার পড়াবে। কয়জন? 4 জন, হ্যাঁ, বাংলার জন্য সারা বাংলাদেশের শ্রেষ্ঠ টিচারকে আমরা চয়ন করেছি জিকের জন্য। আমরা জিকের বস যিনি, হ্যাঁ, যার বই থেকে অ্যারাউন্ড 45 থেকে 50টা পর্যন্ত মানে কি বলে প্রশ্ন কমন এসেছে আলহামদুলিল্লাহ। সো আমরা তাকে সিলেক্ট করেছি আপনাদের জন্য। সো এই কোর্স করতে পারবেন মাত্র 1520 টাকায়, বিকাশ নগদ রকেট পার্সোনাল, এই নাম্বারে টাকা সেন্ড মানি করে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেবেন, তাহলেই আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এখানটাতেও রয়েছে গুড নিউজ তাদের জন্য যাদের বাবা নেই বা যারা টিউশন করে চলেন। মন খারাপ করবেন না প্রিয় ভাই বোন আমার, আপনার বাবা নাই তো কী হয়েছে, আপনার মা নাই তো কী হয়েছে, ভাইয়েরা তো আছি। সো আপনারা যাদের বাবা নেই বা যারা টিউশন করে চলেন মাত্র 1020 টাকা পাঠাবেন। কত? মাত্র 1020 টাকা পাঠাবেন। পাঠিয়ে এই বিকাশ নগদ রকেট এই নাম্বারগুলোতেই হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারগুলোতেই স্ক্রিনশট দেবেন, হ্যাঁ, অবশ্যই লিখে দেবেন যে স্যার আমার তো বাবা নাই, এই জন্য 1020 টাকা পাঠিয়েছি, অথবা স্যার আমার তো স্যার আমি তো স্যার টিউশনি করে চলি, এই জন্য স্যার 1020 টাকা পাঠিয়েছি, হ্যাঁ, তাহলেই ভাই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, ঠিক আছে না ইনশাল্লাহ। সো আমার যদি শক্তি সামর্থ্য থাকতো আমি পারলে মানে বাংলাদেশের সব মানে চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে জোর করে ধৈরা বাইন্দা এই কোর্সের মধ্যে ভর্তি করাই দিতাম। কেন? মাত্র 1520 টাকা অথবা 1000 টাকায় 8 মাস, তাও 4টা সাবজেক্ট, মানে ফুল কোর্স, যেটা কোনো কোচিংয়ে করতে গেলে অ্যারাউন্ড 8 থেকে 10,000 টাকা লাগবে মিনিমাম, সেটা আপনি পেয়ে যাচ্ছেন 1000 টাকায় বা 1520 টাকায়। এই জন্য আমি পারলে জোর করে ধৈরা বাইন্দা আপনাদেরকে এই কোর্সে ভর্তি করাই দিতাম। তবু যদি আপনাদের আগে চাকরি হয়, আপনাদের জীবনে উন্নতি হয়, হ্যাঁ, আপনাদের বেকারত্ব দূর হয়, হ্যাঁ, আপনাদের কি বলে বিবাহ শাদী হয়, জীবনে গতি আসে, তাই না? তো এই জন্য প্রিয় ভাই বোন আমার, জীবনে টাকা পয়সা অনেক আসবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একটা বছর পরে যখন দেখবেন যে আপনার 30 বছর হয়ে গেছে, মাথার মধ্যে ঈদে বাইরে এলেও কাজ হবে না, বুঝছেন না? এই জন্য সময় থাকতে ফিকির করেন, হ্যাঁ, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, কত দিকে চলে যায় নিজের লাইফের জন্য, কেরিয়ারের জন্য। আমার মনে হয় এতটুকু ইনভেস্ট করা যায়। আর আমি আপনাদেরকে এটা অনেকবার ইন্সপায়ার করেছি যে স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে আমি কোর্স করেছিলাম। কত হাজার? 30,000 টাকা। আর আপনাদের তো 1000 টাকা, 1500 টাকার মামলা, ঠিক আছে? সেই জন্য নিজের জন্য একটু ফিকির করেন, বুঝছেন না? বেলা শেষে আপনি আপনার সাথেই থাকবেন, বুঝতেছেন ব্যাপারটা? আপনি সুখী হইলে সবাই আপনাকে নিয়ে গর্ববোধ করবে, আর আপনি যদি ভালো কিছু করতে না পারেন, বেলা শেষে আপনাকে খোটাও শুনতে হবে, এবং অনেক মানুষ তো আত্মহত্যাও করে ফেলে। এই জন্য নিজের লাইফের জন্য কিছু করেন, বুঝতেছেন? নিজের লাইফের জন্য কিছু করেন, একটা পরিচয় ক্রিয়েট করেন, ঠিক আছে ইনশাল্লাহ? যাতে করে মানুষ আপনাকে নিয়ে গর্ববোধ করে, আপনার বাবা মা আপনাকে নিয়ে গর্ববোধ করে যে বাপ মা এত কষ্ট করে আপনাকে পড়াশোনা করেছে, তাদের মুখে চুনকালি দিয়েন না প্রিয় ভাই বোন আমার। আবার বলতেছি, বয়সটা শেষ হয়ে গেলে কিন্তু শত কান্নাকাটি করলেও আপনার কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। বাড়িতে গিয়ে আপনি কৃষিকাজও করতে পারবেন না, মানুষ খোটা দেবে, পড়াশোনা করে মাস্টার্স পাস করে আইছে, খেতে কাম করতে আইছে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, নিজের লাইফের জন্য কিছু করেন, বুঝছেন? কত আর কি বলবো, সর্বোচ্চ বোঝানো ট্রাই করেছি। এরপর যদি কেউ না বুঝেন তাহলে কি বলবো, তাকে আর বোঝানোর সাধ্য আমার নাই। যাই হোক, আপনার নিজেদের লাইফ আপনার নিজেদেরকেই সাজাইতে হবে, আপনি নিজে বুঝাইতে হবে যে আই হ্যাভ টু ডু সামথিং বেটার ইন দ্য ফিউচার, ঠিক আছে? আমার নিজেকে কিছু একটা করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? যাই হোক, থাকেন তাহলে, সবার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ চাইন তো ইনশাল্লাহ। হ্যাঁ, আবার বলে দিচ্ছি, আমাদের এই সব কোর্সের ক্লাস আজীবন রেকর্ড থাকবে। সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা, সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে। আপনি চাইলে ক্লাসগুলো 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার, চাইলে একটা ক্লাস 50 বারও দেখতে পারবেন। সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে। এবং
প্রত্যেকটা ক্লাস কি থাকবে ভাইয়া, আজীবন রেকর্ড থাকবে, যে কোনো সময় সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবে। ইভেন হচ্ছে প্রায় এই প্রাইমারি কোর্সটা প্রায় 8 মাস চলবে, বা প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, থাকেন তাইলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।